নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজ আপনারা জানেন যে আজ ফাদার্স ডে। আজ আমরা এ ব্যাপারে একটা খুব রিলেভেন্ট একটা টপিক, যেটা খুব প্রাসঙ্গিক একটা বিষয়, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করার জন্য এসেছি। আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর রঞ্জন ভট্টাচার্য। উনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কলকাতা, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং অনারারি সেক্রেটারি অফ ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ওয়েস্ট বেঙ্গল। আর আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আচ্ছা, নমস্কার ডক্টর ভট্টাচার্য, আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আচ্ছা, তো আমরা বলবো প্রথমে বেসিক ব্যাপারটা, এটা নিয়ে আমরা যে আলোচনা করছি এই ব্যাপারটা কেন রিলেভেন্ট, কেন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যে মেন্স সেক্সুয়াল হেলথ, লেটস টক, অর্থাৎ কথা বলুন। আপনার কি মনে হয় অনেকে আমরা কথা বলতে, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমরা অনেক সময় একটুখানি হেজিটেট করি, অনেক পেশেন্ট কথা বলতে চায় না, মানে আপনার মতামত কি সে ব্যাপারে? হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর সুজয় দাশগুপ্ত। গুড ইভিনিং এভরিবডি, যারা শুনছেন বা দেখছেন আমাদের বিভিন্ন অংশ থেকে। আজকে জানেন আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজকে আমরা ফাদার্স ডে এই হিসেবে আজকের দিনটি অবজার্ভ করছি। আপনারা জানেন যে আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে আছে, কিন্তু ফাদার্স ডেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ফাদার্সদের ইমোশন গুলো কিন্তু আমরা অনেক সময় জানাতে পারি না। কারণ প্রতি বছর মনে রাখবেন যে জুন মাসের তৃতীয় সপ্তাহটি এই পিতৃ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। সংসারের যে নীরব সম্মুখ সারির যোদ্ধারা আছেন, তাদের অবদানকে বরণ ও স্মরণ করার জন্য আজকের দিনটিতে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। এই সূত্রটা হয়েছিল 1910 সালে। তখন একজন সৈনিক ছিলেন যে স্মার্ট ডড, তার থেকে এটা তৈরি হয়। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন গৃহযুদ্ধের সৈনিক উইলিয়াম জ্যাকসন স্মার্টের একমাত্র কন্যা। এখন বর্তমানে পৃথিবীর প্রায় 111টি দেশে এই পিতৃ দিবস উদযাপন করা হচ্ছে, যদিও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটা অন্য একটা দিন, সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার করা হয়েছে। আমরা কবির ভাষায় জানি যে ঘুমিয়ে আছে এই সকল পিতা সব শিশুরই অন্তরে, ঠিক তেমনি পিতৃ দিবসটি তাই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা বললেন ডক্টর দাশগুপ্ত, যেটা উত্থাপনা করলেন যে আজকে সেক্সুয়াল ডিসফাংশনের ব্যাপারটা অনেকটা ব্রাশড আন্ডার দ্য কার্পেট, আমরা ভীষণ লুকিয়ে রাখি, কালিমালিপ্ত হয়ে ওঠে, আমরা কেউ প্রকাশ্যে জানাতে চাই না, ইনডাইরেক্ট ওয়েতে জানাতে চাই। এবং মেল সেক্সুয়াল যে প্রবলেমস গুলো, সেগুলো অনেকটা আরো বেশি লুক্কায়িত করে রাখা হয়ে থাকে। কারণ তারা মনে করেন যে এটা একটা হীনমন্যতা, এটা যদি এসে কাউকে বলি তাহলে সেটা একটা লজ্জাকর ব্যাপার এবং আমার পৌরুষত্বের অক্ষমতা প্রকাশ পাবে। মনে রাখবেন যে মেলসরাও ইমোশন ক্যারি করে, একমাত্র শুধুমাত্র ফিমেল ইমোশনই থাকে না। মেলসের ইমোশন গুলো অনেকটা হাইড অ্যান্ড সিক থাকে। ছেলেদের যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা এরপর আলোচনা চক্রে এগোতে থাকবো। তার মধ্যে একটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন বা শীঘ্র পতন, এবং দ্বিতীয়টি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা ইন্দ্রিয় শিথিলতা। এছাড়াও কিছু কালচার বাউন্ড সিনড্রোম আমাদের ক্লিনিকে ডে টু ডে প্র্যাকটিসে পাই। তার মধ্যে থাকে হচ্ছে ধাতু পতন, যেটাকে বলা হয়, এবং ধাতুর দোষ, যেটা মনে হয় যে বীর্যটা আমাদের বেরিয়ে যাচ্ছে পেচ্ছাপ করার সাথে সাথে। এই সমস্যাগুলোর সাথে সাথে আমাদের যে অসুখটা, সেটাকে আমরা ধাত সিনড্রোম বলি। এ নিয়ে আমরা আলোচনা করব। যদি আমাদের পরবর্তী আর কিছু জানানোর থাকে, ডক্টর দাশগুপ্তর কাছে আমি আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, তো কাজে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, বেসিক্যালি কেন অনেকে মানে কথা বলতে চান না, যে বেসিক্যালি যেটা ডক্টর ভট্টাচার্য আলোচনা করলেন যে অনেকে হীনমন্যতায় ভোগেন, যারা মনে করেন যে বেসিক্যালি যে তাদের হয়তো পৌরুষ বা এই সম্পর্কে লোকজন প্রশ্ন করবে, জাজ করবে। হ্যাঁ, এই কারণ অনেক সময় আমরা দেখেছি আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন, যখন আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি, অনেক সময় দেখা যায় লিডিং কোয়েশ্চেনের পরে, বিশেষ করে যারা ইনফার্টিলিটি নিয়ে আসেন, তখন আমরা যখন জিজ্ঞাসা করি যে কোনো সমস্যা হয় না তো, প্রথমেই তারা কনফিডেন্টলি বলে না কোনো সমস্যা হয় না। তারপর দেখা গেল যে একটুখানি স্বামী স্ত্রী দুজনে ফিস ফিস করে কিছু কথা বলছেন, তারপরে তারা বলতে শুরু করলেন না একটু সমস্যা হয়, মানে এরকম হয়। এবং আশ্চর্যজনকভাবে আমরা অনেক সময় বেশ কিছু পেশেন্টকে পেয়েছি, মানে অন্তত প্রত্যেক মাসে এমন অ্যাটলিস্ট 2 থেকে 3 জন পেশেন্টকে আমরা পাই, যারা এসে আমাদের কাছে বলছেন যে আমরা 2 বছর 3 বছর বিয়ে হয়েছে, আমরা চেষ্টা করছি বাচ্চার জন্য, বাচ্চা আসছে না। কিন্তু আলটিমেটলি আমরা যেটা ডিসকভার করি অনেক কথাবার্তা বলার পর, তাদের কিন্তু কখনো অ্যাকচুয়ালি সাকসেসফুল ইন্টারকোর্স হয়নি কখনো। কিন্তু বেসিক্যালি মানে পারিবারিক চাপ বা এগুলোর কারণে তারা বাচ্চা চাইছেন বলে এসছেন। কিন্তু তারা কিন্তু প্রথমে এসে কিন্তু এই সমস্যাটা বলতে খুব দ্বিধাবোধ করেন, যে বেসিক্যালি যে তাদের বেসিক্যালি শারীরিক সম্পর্ক হতে অসুবিধে হয়। হ্যাঁ, যে কারণে আমরা অনেক সময় দেখেছি তাদের অনেক ট্রিটমেন্ট অনেক কিছু হয়ে গেছে, যে ইনফার্টিলিটির ব্যাপারে ইভেন আইইউআই আইভিএফ এরকমও হয়ে গেছে, কিন্তু আলটিমেট সমস্যাটা কিন্তু তারা কারো কাছে প্রকাশ্যে আনেননি, যে বেসিক্যালি যে তাদের সমস্যাটা হচ্ছে এ ধরনের, অর্থাৎ একটা খুব ইন্টিমেট সমস্যা, যেটা তারা অন্যদের কাছে প্রকাশ করতে একটুখানি দ্বিধাবোধ করছে। আচ্ছা, তো এবার ডক্টর ভট্টাচার্য তো বললেন বিভিন্ন ধরনের সমস্যা, মানে কমন যেগুলো প্রবলেম নিয়ে, সেটা নিয়ে। আচ্ছা, আমরা এক এক করে আসি।
প্রথমে আমরা বলবো যে অনেক পুরুষ আছেন যারা বলেন লো লিবিডো, অর্থাৎ তারা বলেন যে তাদের যে যৌন ইচ্ছা অর্থাৎ যে সহবাস করার ইচ্ছা সেটা কম থাকে কখনো কখনো। তো আমি জানতে চাইবো ডক্টর ভট্টাচার্যর কাছে সেটা কেন হয় এবং কিভাবে সেটাকে মানে তারা ডিল করতে পারেন। হ্যাঁ, প্রথমত যে এই সেক্সের ব্যাপারে লুকোচুরি তো করে রেখে ব্যাপারটা সীমাবদ্ধ রাখলে চলবে না। কারণ ম্যাসাচুসেটস মেলস এজিং সার্ভেতে দেখা গেছে যে ৪০ বছর যখন আপনার বয়স হবে তখন প্রায় ৪০ ভাগ লোকেরই, শতকরা ৪০ ভাগ লোকেরই যৌন সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে যে লিবিডো বা ল্যাক অফ ডিজায়ার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত মনে রাখতে হবে যেকোনো সেক্সুয়াল ডিসফাংশনকে যখন আমরা অনুসন্ধান করি, হিস্ট্রি নিই, তখন আমরা কয়েকটা জিনিস জানতে চাই, যেমন আত্মশ্লাঘা, হীনমন্যতা, পারস্পরিক সম্পর্কের অবনতি হচ্ছে কিনা, জীবনযাত্রার মান কেমন, কোনো ওষুধ খাচ্ছেন কিনা, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে হচ্ছে কিনা, বা বহুবিধ কারণে যৌন সমস্যা হতে পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি পার্টনার স্পেসিফিক। তারা, যেটা ডক্টর দাশগুপ্ত বললেন, নিজেরা কিন্তু কখনোই এসে এটা বলতে চান না। লিবিডো বা ডিজায়ার যেটা হয়, সেটা মূলত দুটি জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ডোপামিন, আর একটা হচ্ছে ফ্রি টেস্টোস্টেরন। এবং ফ্রি টেস্টোস্টেরনের মাত্রা যদি কম থাকে বা ডোপামিন লেভেল যদি কম থাকে, তাহলে কিন্তু লিবিডোটা সমস্যা দেখা দেয়। লিবিডো বা যৌন যে ইচ্ছেটা, সাধারণত আমাদের যে দেওর অ্যান্ড এপর মডেল বলে দুটো মডেল আছে, এবং সেই ক্যাপল্যানের যে মডেল, সেই দেওরের মধ্যে DEOR, ডি তে হচ্ছে ডিজায়ার, সেটা হচ্ছে প্রথম ভাগ। কারণ ডিজায়ার যদি কম থাকে তাহলে কিন্তু সেটা এগোতে পারবে না। তারপরের ধাপটা হচ্ছে ইরেকশন, ইতে ইরেকশন, ওতে হচ্ছে অর্গাজম বা সম্ভোগের চরম মুহূর্তে পৌঁছানো, আর আর হচ্ছে রেজলিউশন। তাই এই লিবিডো যদি কম থাকে, তাহলে প্রথমেই আগে যে জানতে হবে যে তারা কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের ব্যাপারগুলো জানেন কিনা। আমাদের খুব দুর্ভাগ্যজনক যে বাদশায়নের কামশাস্ত্র আমাদের দেশে তৈরি হয়েছে, আমাদের দেশ থেকে শুরু হয়েছে, অথচ আমরাই কিন্তু সেক্সের দিক থেকে পিছিয়ে পড়ছি। আমাদের জীবনযাত্রার অঙ্গ হয়ে গেছে একটা স্মার্টফোন, এবং ২৪ ঘন্টা আমরা কিন্তু তাতেই ব্যস্ত থাকছি। সেক্সটাও কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এবং বর্তমান আর্থসামাজিক সমাজে পরিপ্রেক্ষিতে যেহেতু উভয়ই স্বামী-স্ত্রী কর্মজীবনে ব্যস্ত থাকেন, তাই সেক্সের ব্যাপারটা কিন্তু সময় করে উঠতে পারেন না। তাই সেক্সের জন্য যদি আপনি রাতে সেক্স করার জন্য পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনাকে রাত ৮ টার জন্য সকাল ৮ টা থেকে প্রস্তুতি নিতে হবে। সেই দিন থেকে শুরুটাই করতে হবে, যে যাতে আপনি ইঙ্গিতবাহীভাবে আপনার যে ওয়াইফ বা যৌন পার্টনার আছে, সেক্সুয়াল পার্টনার, তাকে কিন্তু সেইভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন। এবং ডিজায়ার বাড়ানোর জন্য কিন্তু সবার আগে দরকার ফোর প্লে। কারণ ফোর প্লে, ইন্টার প্লে আর আফটার প্লে, তিনটেই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ফোর প্লের জন্য কিন্তু দরকার পারস্পরিক ভালোবাসা, এবং এখানে কিয়ারসিং সেশন বা পরস্পরকে যৌন আদর ও অযৌন আদর, এই দুটো ভাগে ভাগ করতে হয়। আমরা যখন পরবর্তীকালে বলবো যে মাস্টার এন্ড জনসন টেকনিক বলে একটা বিশেষ পদ্ধতি আছে, সেখানে প্রথমে কিন্তু আমরা অযৌন আদরে আসি, এবং তারপরে আসি যৌন আদর। কারণ ছেলেদের এবং মেয়েদের যে সেক্সুয়াল রেসপন্সটা, সেটা কিন্তু ডিফারেন্ট। ছেলেদের সেক্সুয়াল এক্সাইটমেন্টটা খুব দ্রুত আসে, অর্গাজমটা খুব দ্রুত আসে, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই। আর মহিলাদের ক্ষেত্রে এটা আসতে কিন্তু একটু দেরি হয়, ২০ থেকে ২৫ মিনিট। তাই মহিলাদের উত্তেজিত করতে একটু সময় লাগে। তাই হয় একটা যৌন সম্পর্কের চরম মুহূর্তে পৌঁছতে গেলে মেল পার্টনারকে দেরি করতে হবে, নয় ফিমেল পার্টনারকে এগিয়ে আনতে হবে। মেল পার্টনারের দেরি করাটা অপেক্ষাকৃত সুবিধাজনক, টেকনিক্যালি অনেক ফিজিবল। তাই জন্য আমরা অযৌন আদর দিয়ে শুরু করে তারপর যৌন আদরে যখন আসি, তখন কিন্তু লাইফ পার্টনার যিনি আছেন, তিনি অনেকটাই উত্তেজিত হন, এবং তখন কিন্তু সম্ভোগের চূড়ান্ত মাত্রায় কিন্তু দেখা যায় যে যোনির দ্বার পিচ্ছিল হয়, এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তাদের ইরেকশন স্ট্রং হয়, এবং যৌন সম্ভোগ যেটা, সেটা কিন্তু সার্থক হয়। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। এবার আমরা একটুখানি আপনি যে টেকনিকটা বললেন একটুখানি তার ডিটেলসে একটুখানি যাব, যে মাস্টার এন্ড জনসন টেকনিক অর্থাৎ যে সেন্সেড ফোকাসিং বা হচ্ছে অযৌন এবং যৌন যে আদর, যে ব্যাপারটা নিয়ে আপনার মানে আপনি বললেন আর কি, সে ব্যাপারটাতে আমরা একটু ডিটেলসে যাব। কারণ আমরা অনেক সময় আমাদের পক্ষেও দেখি, ডাক্তারদের পক্ষে আমাদের হয়তো অনেক সময় এতটা সময় থাকে না যে জিনিসটা বোঝানোর জন্য পেশেন্টদেরকে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যদি একটু যদি তাদেরকে সময় দিয়ে বোঝাই, এবং তারা পেশেন্টরাও যদি একটুখানি সময় নিয়ে কোঅপারেট করে যদি আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা যদি ঠিকভাবে ফলো করেন, অনেক সময় কিন্তু দেখা গেছে কোনো ওষুধ ছাড়াই কিন্তু এ ধরনের সমস্যা ঠিক করা যায়। কারণ আমাদের খুব কমন এক্সপিরিয়েন্স হচ্ছে যে সবার একটা ধারণা হচ্ছে বেশিরভাগ পেশেন্টেরই, যে কোনো ধরনের সেক্স প্রবলেমের সলিউশন হচ্ছে ভায়াগ্রা। কারণ তারা যেটা করেন যে সেটা তাদের ইচ্ছে কম থাকুক বা অন্য কোনো সমস্যা হোক, ইভেন সে মহিলার মানে হয়তো পিচ্ছিল হতে সমস্যা হচ্ছে, বা সে পুরুষের অন্য ধরনের সমস্যা হচ্ছে, সবকিছুতেই তারা ওষুধের দোকানে যান, গিয়ে ভায়াগ্রা খেয়ে নেন, এবং তারা মনে করেন যে ভায়াগ্রা খেলেই বোধহয় সবকিছু হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, সেটা সেফ নয়। আপনারা ডাক্তারের সাথে কথা বলুন। কাজে আমি একটু ডক্টর ভট্টাচার্যর সাথে এবার একটু জানতে চাইবো যে এই ব্যাপারটা, এই যে মাস্টার এন্ড জনসন যে টেকনিক, সে ব্যাপারটা নিয়ে আমরা পেশেন্টদেরকে কিভাবে বলতে পারি।
প্রথমেই বলি ভায়াগ্রা নিয়ে একটা, আপনি যখন বললেনই, ভায়াগ্রাতে যদি আপনি গুগল সার্চ করেন তাহলে দেখা যাবে 195 মিলিয়ন পেজ আছে। আর অ্যাসপিরিন নিয়ে যদি সার্চ করেন, অ্যাসপিরিন যেটা একটা হৃদযন্ত্রের একটা অন্যতম জীবনদায়ী ওষুধ, যেটা ব্লাড থিনার, অ্যাসপিরিন নিয়ে সার্চ করে দেখা যাবে মাত্র তাতে 40 থেকে 45 মিলিয়ন পেজেস আছে। মানে যে ভায়াগ্রা নিয়ে কত সার্চে হিট হয়েছে সেটা বলাই বাহুল্য। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ভায়াগ্রা বা যে কোনো ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, ভায়াগ্রা একটা ব্র্যান্ড নেম, আমরা সেটা সাধারণত সিলডেনাফিলের ব্র্যান্ড নেম, সিলডেনাফিল ছাড়াও যে অন্যান্য ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর আছে সেগুলো যদি আপনি খেয়ে থাকেন, খেয়ে যদি মনে করেন যে আমি টিভিতে কার্টুন নেটওয়ার্ক বা আস্থা চ্যানেল দেখবো, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। কারণ আপনার দরকার একটা পরিবেশ, সেই সেক্সুয়াল অ্যাম্বিয়েন্সটা খুব দরকার। সাধারণত এই জাতীয় ওষুধগুলো আমরা এসওএস মেডিসিন হিসেবে, এসওএস হিসেবে ব্যবহার করে থাকি, যেটা হয়তো যৌন সম্ভোগের বিভিন্ন ওষুধের যে হাফ লাইফ সেই অনুযায়ী আমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে বা কিছু কিছু ক্ষেত্রে 2 ঘন্টা আগে আমরা দিতে পারি। কিন্তু সেটার জন্য আপনার শুধুমাত্র এটা খেয়ে কোনো লাভ নেই। এটা বেসিক্যালি আমাদের যেটা করে, ফসফোরাইলেশন বলে একটা এনজাইমকে ইনহিবিট করে, এটা আমাদের নাইট্রিক অক্সাইড এনজাইমটা সেটাকে বালিয়ে দেয় এবং ভ্যাসোডাইলেটেশন করে। এবং সেখানে ভ্যাসোডাইলেটেশনের জন্য আমাদের যে কর্পোরা ক্যাভার্নাসের জায়গায় আছে সেখানে ব্লাড গুলো আরো বেশি পার্কুলেট করে এবং এটা ভাস্কুলার ফেনোমেনন হিসেবে ইরেকশনটা আমরা অ্যাচিভ করে থাকি। মনে রাখবেন যে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে বেসিক্যালি একটা বায়ো সাইকো সোশ্যাল মডেল which is governed by the endocrinological and neurogenic factors. সুতরাং এই কম্বাইন্ড অ্যাপ্রোচে কিন্তু আমাদের ইরেকশন ব্যাপারটা হয়। তাই আবার বলবো যে প্রথমেই যেটা দেখতে হবে যে যদি প্রয়োজন হয় সেটা দেওয়া যায়, কারণ এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারণ ফসফোরাস প্রথমত সিলডেনাফিলের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যে নাইট্রেট জাতীয় ওষুধ যারা খাচ্ছেন হার্টের জন্য, তাদের কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া মুড়ি মুড়কির মতো ওষুধের দোকান থেকে এটা কিনবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মনে রাখতে হবে যে যে সেই ওষুধটা কতক্ষণ খাবেন, কতক্ষণ আগে খাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে যেহেতু হাফ লাইফ কিছু কিছু ওষুধ, যেমন টাডালাফিলের হাফ লাইফটা প্রায় 36 ঘন্টা, সেক্ষেত্রে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই যে ইরেকশনটা স্থায়ী হতে পারে এবং সেক্ষেত্রে প্রায়াপিজম এই জাতীয় সমস্যাও হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে দেখা যাবে যে টেস্টোস্টেরন লেভেলের উপর ডিপেন্ডেন্ট করে। টেস্টোস্টেরন লেভেল যদি কম থাকে তাহলে আমরা হয়তো এক্সোজেনাস টেস্টোস্টেরন অনেক ক্ষেত্রে দিয়ে থাকি। কিন্তু টেস্টোস্টেরনটা যদি আমরা অল্প বয়সে দিতে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে টেস্টিকুলার ফেইলিউর হতে পারে। এবং যদি বেশি বয়সে দিতে পারি, এজেড পারসনদের, তাহলেও কিন্তু সেখানে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে এবং হিস্ট্রি অফ ফলস সিনকোপাল অ্যাটাক এরকম কিন্তু আমরা পেয়েছি। তাই ওষুধ খাওয়ার আগে আগে বুঝে নিতে হবে। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোনা হঠাৎ করে যাচ্ছে একটু অডিও। আমরা হুম। আমরা প্লিজ বলব যারা জয়েন করছেন তারা প্লিজ হঠাৎ করে মিউট করে দেবেন না। ঠিক আছে সবাইকে? হ্যাঁ? কারণ এখানে একটু মিউট করার অপশনটা আমাদের হাতে নেই। ঠিক আছে? প্লিজ দয়া করে হঠাৎ করে মিউট করে দেবেন না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনারা ইচ্ছে মতো সবাইকে মিউট করে দিচ্ছেন। তাতে কিন্তু আমাদের অসুবিধে হচ্ছে। আর যারা জয়েন করছেন তাদের সবাইকে বলব, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আপাতত চ্যাট বক্সে লিখুন। আমরা যাদের আমরা যখন মনে হবে যে আমরা আপনাদের প্রশ্ন নিতে পারবো তখন আমরা আপনাদেরকে আনমিউট করে সেরকম ভাবে প্রশ্ন নেব। হ্যাঁ? আচ্ছা। এবার যেটা আমরা, অর্থাৎ ডক্টর ভট্টাচার্য যেটা বললেন যে সবসময় কিন্তু সিলডেনাফিল বা ভায়াগ্রা জাতীয় ওষুধ হঠাৎ করে দোকান থেকে নেওয়াটা সেফ নয়। আর তাছাড়া অনেক সময় দেখা গেছে যে কারণে সিলডেনাফিল দেওয়া হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যে লিঙ্গ শিথিলতা, যে কারণে অনেক সময় সিলডেনাফিল দেওয়া হয়। অনেক সময় দেখা গেছে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন কিন্তু ইন্ডিকেট করে অনেক সিরিয়াস ডিজিজ, যেমন ইরেকটাইল ডিসফাংশন যাদের হয় তাদের কিন্তু পরবর্তীকালে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এরকম অনেক খুব সিরিয়াস ধরনের রিস্ক হতে পারে। কাজে আপনি যদি দেখা যায় যে শুধুমাত্র ওষুধের দোকান থেকে ভায়াগ্রা খেয়ে নিলেন, হয়তো দেখা যাবে যে আপনার সমস্যাটা সাময়িকভাবে মিটে যেতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, কারণ আপনার ডায়াগনোসিস ঠিক করে হচ্ছে না। আমরা যে একটা সুযোগ পেতাম আপনার হার্ট ডিজিজ বা এগুলো প্রিভেন্ট করার, সেগুলো পাচ্ছি না। আর সব থেকে বড় কথা, কি কারণে আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সে কারণে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা, কারণ যে কারণটাকে ট্রিটমেন্ট করা, সেটা কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না। কাজে এবার আমরা পরের টপিকে আসছি, যে ইরেকটাইল ডিসফাংশন, যেটা নিয়ে অলরেডি ডক্টর ভট্টাচার্য হাইলাইট করলেন যে গুগলে কতটা সার্চ হয় একটা ভায়াগ্রা নিয়ে, অথচ সেই তুলনায় দেখা যায় যে অ্যাসপিরিন, যেটা অলমোস্ট আমরা বলবো লাইফ সেভিং ওষুধ হার্টের জন্য, সেটা নিয়ে দেখা গেছে খুব কম লোকই অ্যাওয়্যার থাকে। আচ্ছা,
তো আমরা এবার ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসবো, যে ইরেকটাইল ডিসফাংশন অনেক সময় দেখা যায় যে, যেটা বললাম, অনেক সময় কেউ আসতে ভয় পান। আমার মনে হয় হয়তো আপনি হয়তো একমত হবেন যে ইরেকটাইল ডিসফাংশন হয়তো সব থেকে কমন ধরনের মানে মেল সেক্সুয়াল প্রবলেম আমরা ডে টু ডে লাইফে যেটা পাই। হ্যাঁ, তো আমরা বলি যখন কেউ ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসছেন বা বললেন যে ইরেকটাইল ডিসফাংশন আছে, তখন আপনার কি পরামর্শ হবে তাদের জন্য? প্রথমত আগে জেনে নিতে হবে যে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে যখন কেউ আসছে সেটাকে আমরা বলতে পারি পেনাইল অ্যানজাইনা। সুতরাং পেনাইল অ্যানজাইনা মানে আমরা যদি ভাবি যে অ্যানাটমিক্যালি পেনাইল আর্টারির ডায়ামিটার হচ্ছে 1 to 2 মিলিমিটার, যেখানে করোনারি আর্টারি 3 to 4, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা গলার কাছে থাকে সেটা 5 থেকে 7, ফিমোরাল আর্টারি সবচেয়ে বড় 6 থেকে 8। সুতরাং পেনাইল অ্যানজিনা মানে আমার আগামী দিনে কিন্তু সেখানে মনে রাখতে হবে যে এই আর্টারিটা ব্লক হচ্ছে, ভবিষ্যতে হয়তো আমাদের করোনারি আর্টারিও ব্লক হতে পারে। তাই অনেক পেনাইল অ্যানজাইনা কিন্তু ইজ এ প্রেডিক্টর অফ কার্ডিয়াক অ্যানজাইনা। সুতরাং ইরেকটাইল ডিসফাংশন হলে কিন্তু বাড়িতে বসে থাকবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। এবং প্রথমত মনে রাখতে হবে অ্যাডভাইসের মধ্যে প্রথমেই যেটা হচ্ছে স্টপ স্মোকিং। স্মোকিং বন্ধ করা এবং ডায়েটারি অ্যাডভাইস, এক্সারসাইজ এগুলো করতে হয়। তার সাথে আমাদের দেখতে হবে যে তার ব্লাড প্রেশার চেক করে দেখতে হবে। কোলেস্টেরল বেশি লেভেলটা চেক করতে হবে। টোটাল কোলেস্টেরল, এলডিএল লেভেল একটা গোল আছে। টোটাল কোলেস্টেরল 150 এবং এলডিএল 100 এর নিচে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলবো HbA1c যেন 7% এর নিচে থাকে। প্রতি বছরে চোখের পরীক্ষা করবেন, ফিট এক্সামিনেশন করবেন। এগুলো ছাড়া আমরা প্রথমেই হিস্ট্রিতে দেখে নেবো যে পেশেন্টের কোনো ওষুধের কি ওষুধ খাচ্ছেন, এবং সেই ওষুধের উপর কিন্তু মনে করতে হবে যে তার সাথে ওষুধের লিঙ্ক আছে, কোনো ওষুধের জন্য সেকেন্ডারি ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিনা। সেটা নেওয়ার পরে আমাদের কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে, যেটাকে আমরা বলতে পারি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেমেটিক এক্সামিনেশন করে নিতে হবে। সিস্টেমেটিক এক্সামিনেশন করে আমাদের দেখতে হবে যে কেন এইটা হচ্ছে। কারণ এই জায়গাতে কয়েকটা ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলোর মধ্যে আগে দেখতে হবে এটা অর্গানিক কিনা না সাইকোজেনিক কিনা। অর্গানিক যদি হয় তাহলে দেখতে হবে সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি আস্তে আস্তে ইরেকটাইল ডিসফাংশন শুরু হয়েছে এবং অন্যান্য দিকগুলো হয়তো দেখা যাচ্ছে এর মধ্যে ইনভলভ হচ্ছে অন্যান্য সমস্যা, সেক্ষেত্রে বুঝতে হবে এটা অর্গানিক এবং সেটা অনেক ডিফিকাল্ট টু ট্রিট। আর সাইকোজেনিক সাধারণত দেখা যাচ্ছে বিয়ের পর নববিবাহিত যে পুরুষ, সে তার মধ্যে এটা দেখা যাচ্ছে হঠাৎ করে শুরু হচ্ছে, সিচুয়েশনালি শুরু হচ্ছে এবং পার্টনার স্পেসিফিক হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং প্রপার সাইকো এডুকেশন এবং সেক্স এডুকেশনটা ভীষণভাবে দরকার। এটা প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়ে। কিছু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে যার থেকে কিন্তু এই সমস্যা হতে পারে। যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টরটা হচ্ছে, যেমন কেউ হয়তো রক্ষণশীল পরিবারে বড় হয়ে উঠেছেন, বাড়িতে হয়তো পরিবারের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে তাদের মধ্যে, কোনো ছোটবেলায় আর্লি সেক্সুয়াল ট্রমাটিক এক্সপেরিয়েন্স, যেমন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট থাকে, সেটা হচ্ছে কিনা। এছাড়াও দেখা যেতে পারে যে বারবার ফেলিওর হচ্ছে, একটা সে তাড়াহুড়ো করে সেক্স করতে যাচ্ছেন, একটা ঘরের মধ্যে আতঙ্কের মধ্যে তাড়াতাড়ি করতে হবে সেক্সটা, অন্য কেউ চলে আসতে পারে, বা নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, সেটা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে যখন থেকে প্রিপারেশনটা ঠিক হচ্ছে না এবং একটা ফেলিওরের সম্ভাবনা থেকে যায়। এছাড়া পারফরম্যান্স অ্যাংজাইটি একটা আমরা বলি, যে হয়তো সবকিছু ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে তার হয়তো আমরা সিমেন অ্যানালিসিস করে রিপোর্ট নরমাল পাচ্ছি, ফ্রি টেস্টোস্টেরন লেভেল নরমাল, ক্লিনিক্যালি কোনো সমস্যা দেখা যাচ্ছে না, অথচ বারবার সেক্সুয়ালি ফেলিওর হচ্ছে। তখন দেখা যাচ্ছে তার ক্ষেত্রে একটা গিল্ট কাজ করছে এবং বারবার প্রতিবারই যখন সে সেক্স করতে যাচ্ছে তার মনে হচ্ছে আমি আগেরবার ফেলিওর হয়েছি এবং তার জন্য আমার আবার ফেলিওর হওয়ার সম্ভাবনা হয়েছে। ফোর প্লেটা কতটা ইম্পর্টেন্ট, যদি রেস্ট্রিক্টেড ফোর প্লে হয় তাহলে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু বারবার এই নেগেটিভ আউটকামের জন্য মনের মধ্যে একই জিনিস কাজ করবে এবং তখন কিন্তু বারবার মনে হবে এই জিনিসটা আমি ফেলিওর হব। আর লাস্ট যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল মিথ এবং মিসকনসেপশন। আমাদের সেক্স নিয়ে প্রচুর মানে মিথস আছে এবং সেগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি না এবং নিজেদের মতো করে একটা মানে অবিশ্বাস্য রকম একটা এক্সপেকটেশন করে ফেলি, যে এক্সপেকটেশনটা কিন্তু আদৌ কোনো ফলপ্রসূ হয় না। যেমন পুরুষাঙ্গের সাইজ কতটা, এটা নিয়ে ভীষণ একটা মত পার্থক্য তৈরি হয়। কেউ মনে করেন যে পুরুষাঙ্গের সাইজ হয়তো ছোট, তাই হয়তো আমি করে উঠতে পারছি না। সাধারণত দেখা যায় যে 2 ইঞ্চি ইন্দ্রিয় যা মানে পুরুষাঙ্গ যা কাজ করবে 12 ইঞ্চি পুরুষাঙ্গ সেই একই কাজ করবে। সুতরাং একটা মজার কথা বলা হয় সাইজ ডাজন্ট ম্যাটার। দ্বিতীয় কথা হচ্ছে কতক্ষণ ধরে সেক্সটা করব। অনেকে অনেক রকম, যেহেতু আমাদের
ছাত্র জীবনে হয়তো এটা যৌন পাঠ্যক্রম তো দেওয়া হয় না স্কুল কলেজে। তাই এটা অনেক সময় আমরা বন্ধু-বান্ধবের কথা শুনে আমরা হয়তো এই ব্যাপারগুলো জানি। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়, কেউ গল্পের ছলে বলে আমি ৩০ মিনিট ধরে সেক্স করতে পারি, কেউ বলে হয়তো আমি ১ ঘন্টা ধরে করতে পারি। এবং বহু বিজ্ঞাপন চলতো একসময়, যদিও সেটা এখন ম্যাজিক ড্রাগ অ্যান্ড রেমেডিস অ্যাক্ট অনুযায়ী বেশি এই বিজ্ঞাপনগুলো বন্ধ হয়েছে। কিন্তু সেক্ষেত্রে মনে করা হতো দীর্ঘক্ষণ ধরে সেক্স করা যায়। একটা মানুষ যখন মানে আমরা বলি ইন্ট্রাভ্যাজাইনাল ইজাকুলেটরি লেটেন্সি টাইম বা আইভিইএলটি, এটা ন্যূনতম ২ মিনিট থাকা উচিত। এভারেজ ২ থেকে ৫ মিনিট। ২ মিনিটের কম হলে সেটা চিন্তার ব্যাপার, এবং ১ মিনিটের কম হলে সেটা কিন্তু শীঘ্র পতন। এটা কিন্তু একটা লক্ষণ বা ইঙ্গিত হিসেবে আমরা বা ডায়াগনোসিস করতে পারি। ওভার টু ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আপনি যে প্রসঙ্গটাতে ছিলেন সেখানেই আমরা তারপরে আসছি। অর্থাৎ এই যে অনেকের মধ্যে কিছু মিথ রয়েছে, অর্থাৎ যে ভুল ধারণা রয়েছে যে কতক্ষণ ধরে করব। কারণ অনেক সময় দেখা যায় এই যে প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতন, এটা নিয়ে কেউ বলেন আমার ১০ মিনিটের বেশি আমি করতে পারি না। আমার বন্ধু বলেছেন যে ও ০.৫ ঘন্টা ধরে করতে পারে। এটা হয়তো তার অ্যাকচুয়ালি শীঘ্র পতন নয়, কিন্তু হয়তো তার মনের মধ্যে একটা মিথ রয়ে গেছে যে বেসিক্যালি তার বন্ধু বলেছে ০.৫ ঘন্টা ধরে করতে হবে, কাজে সেটাই তিনি সত্য বলে মেনে নিয়েছেন এবং তিনিও সেরকম ০.৫ ঘন্টা ধরে করার টার্গেট নিয়ে করছেন, যে কারণে তার ১০ মিনিট হলে তাদের দুজনেরই মনে হচ্ছে সেটা বোধহয় ইনঅ্যাডিকুয়েট। কাজে আমাদের এই পরের প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা নিয়ে, শীঘ্র পতন। যখন থেকে কেউ বলে আমাদের শীঘ্র পতন নিয়ে আসেন অর্থাৎ প্রিম্যাচুর ইজাকুলেশন, আমাদের অবশ্যই একটা দায়িত্ব থাকে যে তাদের বোঝানো যে তাদের রিয়েলিস্টিক এক্সপেকটেশন কতটা, অর্থাৎ তারা কি চাইছেন, তাদের কি ধারণা আছে, তাদের কোনো মিথ বা মিসকনসেপশন আছে কিনা। কিন্তু কেউ আছেন যাদের সত্যি হয়তো প্রিম্যাচিউর ইজাকুলেশনের শিকার, কেমন ধরুন যাদের, যেটা বললেন আপনি, হয়তো তাদের ১ মিনিটের মধ্যেই ডিসচার্জ হয়ে যাচ্ছে, বা এমনও কেউ আছেন যাদের হয়তো পেনেট্রেট করার আগেই ডিসচার্জ হয়ে যাচ্ছে। এ ধরনের যারা আসেন তাদের ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি হবে? খুব ভালো প্রশ্ন ডক্টর দাশগুপ্ত। প্রথমেই কথা হচ্ছে, মিথ গুলো কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যেমন একটা মিথ আছে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে মনে করা হয় যে মেল পার্টনার সেই লিডার হবে, কিন্তু অ্যাকচুয়ালি ফিমেল পার্টনারও কিন্তু লিডারশিপ রোল নিতে পারে, সেক্সটা ইনিশিয়েট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাস্টারবেশন ইজ রং। এটা একটা খুব মানে বড় প্রশ্ন। আমাদের কাছে এসে অনেকে বলে আমি হস্তমৈথুন করেছি, ম্যাস্টারবেটরি গিল্ট পাওয়া যায়। এটা মনে রাখতে হবে, একটা ডিকটাম আছে, একটা বলা হয় যে 99% people do masturbate and rest 1% are liars। মানে 99% লোক হস্তমৈথুন করে এবং বাকি 1% মিথ্যেবাদী। অ্যাকচুয়ালি 100% লোকই হস্তমৈথুন করে। বিবাহিত পুরুষের ক্ষেত্রেও দেখা গেছে 70 থেকে 75% মানুষ কিন্তু ল্যাক অফ পার্টনারের জন্য হস্তমৈথুন করে থাকে। সুতরাং masturbation is not wrong। এক্সেসিভ masturbation করলে তা থেকে কিছু সমস্যা আসতে পারে, চিকিৎসকের পরামর্শ নিতে পারে, কিন্তু masturbation একটা হেলদি প্র্যাকটিস। গুড সেক্স মানেই কিন্তু ওয়াইল্ড অর্গাজম হবে না। যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অ্যাচিভ করা যাচ্ছে কিনা। এবং তার সাথে অনেকের বেন্ডিং বা কার্ভেচার অফ দ্য পেনিস নিয়ে মনে করেন আমার লিঙ্গের অগ্রভাগটা বাঁকা আছে বা একটু সরু আছে, চিকন আছে, এই জাতীয় সমস্যাগুলো খুব কমনলি গ্রামের থেকে যারা পেশেন্ট আসে, বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার তো একটা পেশেন্ট কালারফুল ল্যাঙ্গুয়েজে এসে বললেন, এক বৃদ্ধ পেশেন্ট, যে খাঁচার মধ্যে পাখি ঘুমিয়ে পড়েছে, জাগছে না। সুতরাং কালচারাল ভ্যালু এবং এক্সপেকটেশন এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে মনে করেন যে ভ্যাসেক্টমি করার পর বা টিউবেক্টমি করার পর সেক্স কমে যায়। ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি প্রজনন যারা যাতে ভবিষ্যতে না হয় সেটা বন্ধ করার একটা স্বীকৃত পদ্ধতি ফ্যামিলি প্ল্যানিং এ। শুধু সেটা বন্ধ করলে কিন্তু মনে রাখবেন যে তাতে সেক্স এর কোনো সমস্যা হয় না। পর্নোগ্রাফি দেখলে পরে সেক্সুয়াল ড্রাইভ বাড়ে, বা পর্নোগ্রাফিক পিকচার যেরকম ভাবে দেখানো হয় সেভাবে সেক্স করা উচিত, এটা কিন্তু নয়। কারণ আমাদের পার্টনারের চয়েসকে রেসপেক্ট দিতে হবে, তিনি কি চাইছেন। প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করি, আমাদের ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রি এটা পাবলিশড হয়েছে এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির একটা গাইডলাইন আছে। প্রথমে আমাদের সেক্সুয়াল হিস্ট্রিটা নেওয়া হয়। নিয়ে আমি আবার বলছি, ৩ টে মূল অসুখ যেটা আমরা ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাই, যেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, ইন্দ্রিয় শিথিলতা, প্রিম্যাচুর ইজাকুলেশন, শীঘ্র পতন, আর ধাত সিনড্রোম। একটাকে ডায়াগনোস করতে গেলে আগে বাকি দুটোর সম্পর্কে জানতে হবে। প্রথমে যেমন পিএমই মানে প্রিম্যাচুর ইজাকুলেশন জানতে চাইলে আমাকে জানতে হবে ইরেকটাইল ডিসফাংশন এবং ধাত সিনড্রোম আছে কিনা। এই দুটো যদি থাকে তাহলে আগে সেটার ট্রিটমেন্ট করব, তারপরে প্রিম্যাচুর ইজাকুলেশন ট্রিটমেন্ট করব। যদি দেখা যায় যে এই দুটো নেই, শুধু শীঘ্র পতন হচ্ছে, তখন দেখবো যে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে কিনা, বা কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা সিচুয়েশনাল কোনো ফ্যাক্টর আছে কিনা। যদি সেটা থাকে আগে সেটার ট্রিটমেন্ট করব। যদি এটার পরেও পার্টনারদের নিয়ে আসতে বলবো, তখন ট্রিটমেন্ট অপশন দেবো। কিছু ফার্মাকোলজিক্যাল মেজাজ আছে, কিছু নন ফার্মাকোলজিক্যাল মেজাজ আছে। ফার্মাকোলজিক্যাল মেজাজ মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা, যেমন লোকালি কিছু টপিক্যাল অ্যানেস্থেটিক ওষুধ দেওয়া বা ওরাল কিছু ওষুধ দেওয়া আছে। এক্ষেত্রে আমরা সাধারণত একটা এসএসআরআই গ্রুপের ওষুধ ব্যবহার করি। সেটা ফ্লুঅক্সেটিন হতে পারে, প্যারোক্সিন হতে পারে, যেটা ডিলেড ইজাকুলেশন করে। মানে এখানে ওষুধের সাইড এফেক্ট কে এফেক্ট হিসেবে কাজে লাগানো হয়। আর নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত
যেটা করি রিঅ্যাসুরেন্স তাকে বোঝানো এবং সেক্সুয়াল এডুকেশন দেওয়া। তারপর রিল্যাক্সেশন আছে, সেন্সেড ফোকাস বলে একটা টেকনিক আছে। সেন্সেড ফোকাস মানে আমার সেক্স করার সময় যেটা মনে রাখতে হবে, প্লেজার অফ গিভিং নট প্লেজার অফ গেটিং। আমি কতটা আমার পার্টনারকে বেশি প্লেজার দিতে পারছি সেই ব্যাপারে লক্ষ্য রাখা। স্টপ অ্যান্ড স্টার্ট বলে একটা টেকনিক আছে। স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকটা হচ্ছে আহ 5 বার করে পুশ করে 1 বার করে স্টপ করা। এতে কি হয়, কিছুটা কন্টেনমেন্ট হয় এবং ভ্যাজাইনাল কন্টেনমেন্ট একটা পদ্ধতি, যেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় ভ্যাজাইনার মধ্যে পুরুষাঙ্গটাকে রেখে দেওয়া হয়। অনেকের আবার মিসকনসেপশন আছে যে আমাদের ভ্যাজাইনাতে হয়তো কোনো দাঁত আছে যেটা হয়তো আমার পেনিসটাকে চেপে ধরবে বা আমার পেনিসটা চিরকালই ভ্যাজাইনায় রয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে আমরা পাই, কিন্তু এটাও অ্যাবসলিউটলি মিথ। ভ্যাজাইনাল কন্টেনমেন্ট একটা প্রিম্যাচুর ইজাকুলেশনের স্বীকৃত পদ্ধতি, পুশ পুশ স্টার্ট টেকনিক বলা হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা বলি স্কুইজ টেকনিক। স্কুইজ টেকনিকে আপনি যদি মনে করেন যে আপনার পুরুষাঙ্গটা আছে, সেখানে একটা ব্যানানা দিয়ে এক্সাম্পল দেওয়া যেতে পারে। 4টে ফিঙ্গারকে সামনে এবং একটা ফিঙ্গারকে এরকম ভাবে শ্যাফট এবং ডরসাম অ্যাসপেক্টে ধরে এরকম 4-1 ফিঙ্গারটাকে রেখে একটা জেন্টল স্কুইজ করতে হবে। এই স্কুইজটা 15 সেকেন্ডের কাছাকাছি হবে, 15 to 30 সেকেন্ডস এর কাছাকাছি। এটা সাফিসিয়েন্ট প্রেসার হবে যাতে আপনার যে ঊর্ধ্বমুখী বীর্য প্রবাহটা সেটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু এত জোরেই হবে না যাতে পেইনফুল হয়। সুতরাং এই স্কুইজ টেকনিকটা সাধারণত মহিলাদের করা হয়, মানে ফিমেল পার্টনাররা করেন। কিন্তু আমাদের দেশে যেহেতু লজ্জার ব্যাপারটা থাকে, অনেক ফিমেল যারা কাউন্টার পার্ট আছে তারা করতে চান না, সেক্ষেত্রে কিন্তু পুরুষরা নিজেরাও এটা কিন্তু সেলফ হেল্প স্ট্র্যাটেজি হিসেবে করতে পারেন। ওভার টু ডক্টর দাশগুপ্ত। আচ্ছা। হ্যাঁ, আমি ১ম এ ধন্যবাদ বলব যে বিশেষ করে একটা খুব পার্টিনেন্ট ইস্যু তোলার জন্য, যে ভ্যাসেক্টমি, অর্থাৎ অনেকের ধারণা আছে যে ভ্যাসেক্টমি করা অর্থাৎ যে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, অর্থাৎ ধরুন আপনি আর প্রেগন্যান্সি চাইছেন না, আপনি ভ্যাসেক্টমি একটা পুরুষের অপারেশন হলো। অনেকের ধারণা আছে যে তারপরে হয়তো তিনি আর কোনোভাবেই হয়তো কোনো সেক্স করতে পারবেন না। এই প্রশ্নটা তোলার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। এবার আমি আপনি যে আরেকটা যে মিসকনসেপশন নিয়ে বললেন যে ধাত সিনড্রোম। অনেকেরই ধারণা আছে আমার ধাত বেরিয়ে যাচ্ছে, অথবা হচ্ছে আমার যে বীর্য সেটা একদম জলের মতো পাতলা হচ্ছে, হ্যাঁ? এবং অনেকের আছে ধাত বেরিয়ে যাচ্ছে মানে আমার শরীর থেকে সব মানে নিউট্রিশন চলে যাচ্ছে, আমার শরীর থেকে আমার সব এনার্জি চলে যাচ্ছে, আমি দুর্বল হয়ে পড়ছি, ধাত বেরিয়ে যাচ্ছে বলে আমি কাজকর্ম করতে পারছি না, আমার আমি পড়াশোনা করতে পারছি না, আমি চাকরিতে মন দিতে পারছি না। এই ব্যাপারটা নিয়ে অর্থাৎ যে ধাত সিনড্রোম, এটা নিয়ে কিছু বলার জন্য আমি বলবো আপনাকে। ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে অনেক রিসার্চ ওয়ার্কও হয়েছে। সংস্কৃতের ধাতু থেকে আসছে এই শব্দটা, এবং শুক্রমেহ প্রমেহ বলা হয়। শুক্রমেহ মানে শুক্র মানে আমরা জানি স্পার্ম, এবং মেহ মানে হচ্ছে প্যাসেজ ইন ইউরিন। এটা সুশ্রুত সংহিতাতেই লেখা ছিল সেই অনেক আদি অনন্ত কাল ধরে। আমাদের দেশে এন উইক, নরেন্দ্রনাথ উইক, উনি এই টার্মটা কয়েন করেন যে ধাত সিন্ড্রোম নিয়ে। এবং এটা দেখা যায়, এটাকে বলা হয় সিমেন লস অ্যাংজাইটি। এটা কালচার বাউন্ড সিন্ড্রোম, এটা সাংস্কৃতিক ভাবে এটা চলে আসছে। এটা আমাদের এশিয়ান কান্ট্রিতে বিভিন্ন নামে পরিচিত। এবং আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা দুর্বলতা, ফ্যাটিগেবিলিটি, উইকনেস, ভীষণভাবে হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, অ্যাংজাইটি সিম্পটম, ক্ষুধামন্দ হওয়া, এবং একটা গিল্ট ফিলিং হওয়া যে আমার মনে হয় ভাইটাল বা এলিক্সির অফ দ্য লাইফ যেটা আছে সেটা সিমেন্টটা ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে ভীষণভাবে তারা অ্যাংজাইটি হয়, এবং এটাকে বলা হয় লো গ্রেড অ্যাংজাইটি ডিসঅর্ডার উইথ সাইকোটিক সিম্পটম। কখনো কখনো সেটা দেখা যেতে পারে। যেমন চায়নাতে এটাকে শিংকুই বলা হয়, নিউরোটিক ডিসঅর্ডার হিসেবে আগেকার দিনে এটা ক্লাসিফাই করা হতো। ধাত সিনড্রোমের সাথে অনেক সময় ধাত সিনড্রোম শুধু থাকে, বা ধাত সিনড্রোমের সাথে কখনো কখনো ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কোমরবিড হয়ে থাকে, এবং ধাত সিনড্রোমের সাথে সেক্সুয়াল ডিসফাংশনও থাকতে পারে। এবং এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন প্রায় 20 to 25% কেসে ধাত সিনড্রোমের সাথে কোমরবিড থাকে। তাই ধাত সিনড্রোমের জন্য প্রথমে এটা দেখা গেছে যে ধাতের মধ্যে বিভিন্ন রিসার্চ করা হয়েছে এক সময় 80-র দশকে, 8-এর দশকে, 9-এর দশকে এ নিয়ে অনেক রিসার্চ হয়েছে গত পূর্ব শতাব্দীতে। এবং সেখানে দেখা গেছে যে পাস, সুগার, কনসেন্ট্রেটেড ইউরিন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই জাতীয় সমস্যাকেও অনেক সময় ধাত বলা হয়। বিশেষ করে আমাদের পেশেন্টরা প্রায়ই এসে বলেন যে আমার বীর্যটা বেরিয়ে যাচ্ছে, খুব ঘন পেচ্ছাপের সাথে সেটা বেরিয়ে যাচ্ছে। এবং অনেক সময় এসটিডি ক্লিনিক থেকে আমাদের এই প্রচুর পরিমাণে রেফার আছে ইরেকটাইল ডিসফাংশন। কিন্তু ধাত সিনড্রোম মনে রাখতে হবে এটা একটা সাইকোসেক্সুয়াল প্রবলেম, যেটার মেইন জিনিসটা হচ্ছে ইগনোরেন্স, প্রপারলি সেক্স এডুকেশন না থাকার জন্য। এবং ইটস এ ভেরি নর্মাল ফেনোমেনন, নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন। কারণ আমি অন্তত বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলি যে আপনার অন্ডকোষে শুক্রাশয় থেকে ধাতু মানে বীর্য তৈরি হবে, সেটা সেমিনাল ভেসিকেলের মাধ্যম দিয়ে বেরিয়ে আসবে। এটা একটা মনে করবেন ট্যাঙ্কের জল উপচে পড়ার মতো। ট্যাঙ্কের থেকে জল 3 ভাবে বেরোতে পারে। একটা হচ্ছে সহবাস করলে বেরোতে পারে, দ্বিতীয় হচ্ছে হস্তমৈথুন করলে বেরোতে পারে, আদারওয়াইজ আপনাকে স্বতঃপ্রণোদিত হয়ে নিজে নিজেই বেরিয়ে আসবে। মানে এই যে নিজে নিজে বেরিয়ে আসাটা, যেটা অনেক ক্ষেত্রেই স্বপ্ন দোষ হিসেবে বেরিয়ে আসে, সেটাকে কিন্তু অনেকে মনে করে যেটা এটা হয়তো আমার
ধাতুটা বেরিয়ে যাচ্ছে এবং এ থেকে কোনো ভয়ের কিছু নেই, কারণ যেটা মানে বেরিয়ে যাচ্ছে সেটা আবার রিপ্লেনিশ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তাই ধাত সিন্ড্রোমের জন্য প্রপারলি দরকার সেক্সুয়াল এডুকেশন। হ্যাঁ, আচ্ছা। কাজেই আমরা এখন যেটা নিয়ে বললাম যে অর্থাৎ ধাত সিনড্রোম নিয়ে যেটা খুব ডক্টর ভট্টাচার্য খুব সুন্দরভাবে আলোকপাত করলেন যে অর্থাৎ বেসিক্যালি কোনো না কোনোভাবে কিন্তু ধাতটা বেরোনো দরকার। ঠিক আছে? অর্থাৎ আপনি হয় মানে ম্যাস্টারবেশন করে বা ইন্টারকোর কোনোভাবে বেরোবে। কাজে সেটা না বেরোলে কিন্তু নরমালি এই ধাত বেরোনোটা খুব স্বাভাবিক জিনিস এবং এটার সাথেও মানে উনি যেটা হাইলাইট করলেন যে ম্যাস্টারবেশন যেটা নিয়ে অনেকের খুব একটা মিথ থাকে। কারণ আমরা অনেক সময় পাই যখন কেউ পেশেন্ট এলো যে সন্তান হচ্ছে না, হয়তো দেখা গেল তার অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণুর সংখ্যা কম আছে, তাদের ক্ষেত্রে তারা প্রথমেই যে কথাটা বলে যে নিজেকে দোষ দেওয়া যে ডাক্তারবাবু আমি না আগে খুব হস্তমৈথুন করতাম বা ম্যাস্টারবেশন করতাম সে কারণে আমার এই সমস্যাটা হয়েছে। অর্থাৎ কারণ আমরা সবাই একটু কোনো কিছুর একটা এক্সপ্লেনেশন চাইতে ভালোবাসি। আমরা যখন বলি এই ডিজিজটা কেন হয়েছে আমরা জানি না, তখনই কিন্তু আমরা নিজেদেরকে ভাবতে শুরু করি আমি এটা করতাম বলে এরকম হয়েছে। এরকম একটা কজ এফেক্ট রিলেশনশিপ আমরা অনেক সময় ভাবতে শুরু করি। এবার যেটা জানতে যাবে একটা সমস্যা যেটা যদিও মানে খুব কমন নয়, যেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশনের ঠিক উল্টো সমস্যা, কিন্তু এটা কখনো কখনো আমরা দেখি এবং এটা নিয়ে যেটা আমরা সমস্যা ফেস করি ফার্টিলিটি স্পেশালিস্টরা, কারণ এটাতে যেটা সমস্যা হয় যে বাচ্চা আসতে অনেক সময় অসুবিধা হয়, যে কারণে আমাদের অনেক সময় আর্টিফিশিয়াল কিছু ট্রিটমেন্টের সাহায্য নিতে হয়। সেটা হচ্ছে অ্যানিজাকুলেশন বা রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ ইজাকুলেশন বা ডিসচার্জ হচ্ছে না অথবা হয়ে যেটা অনেক সময় ব্লাডারের মাধ্যমে ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে এই অ্যানিজাকুলেশন হওয়ার অনেক কারণ হচ্ছে যেমন যাদের ডায়াবেটিস আছে বা যাদের আগে ধরুন স্পাইন ইনজুরি হয়েছে, স্পাইনাল কর্ড ইনজুরি বা সার্জারি যেরকম প্রস্টেট গ্ল্যান্ড বা সেরকম ইউরেথ্রা অর্থাৎ তলপেটে কোনো অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে। কিন্তু খুব স্ট্রাইকিংলি আমরা কিছু কিছু পেশেন্টকে পাই মাঝে মধ্যেই যারা এই হিস্ট্রিটা দেন যে আমি যখন ম্যাস্টারবেশন করি আমার কোনো অসুবিধা হয় না, আমার ডিসচার্জ হয়, আমার নাইট ফলও হয়, কিন্তু আমি যখনই সেক্স করতে যাচ্ছি আমার ইচ্ছে ঠিক আছে, আমার ইরেকশন ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অনেকক্ষণ ধরে ভেতরে পেনেট্রেট করার পরেও আমার ইরেকশন থাকছে, সবই থাকছে, কিন্তু তারপরেও আমি কিন্তু একটা সিঙ্গেল এপিসোডও কিন্তু আমার ইজাকুলেশন হচ্ছে না। তো এই যে ধরনের সমস্যা, এই সমস্যাগুলো যাদের থাকে তাদের ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কারণ মনে করবেন যে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিন্তু মোস্টলি সাইকোজেনিক বা নন অর্গানিক হলেও অ্যানাইজিকুলেশন বা রেট্রোগ্রেড ইজাকুলেশন এই দুটো কিন্তু অর্গানিসিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অর্গানিক এজগুলো আমাদের অর্গানিক ফ্যাক্টরগুলো ভাবতে হবে। তার মধ্যে আপনি যেটা বলেছেন লোকাল ফ্যাক্টর হতে পারে বা সিস্টেমিক কোনো ফ্যাক্টর হতে পারে। লোকাল ফ্যাক্টরের মধ্যে আমাদের সেক্ষেত্রে যাদের কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে কিনা সেটা দেখা দরকার। তাছাড়া কোনো হরমোনাল অসুখ বা ক্রোমোজোমাল ইলনেস আছে কিনা সেটা দেখা দরকার। লোকাল ইনজুরি, স্পাইন ইনজুরি হচ্ছে কিনা সেটা দেখা দরকার। এছাড়াও সেখানে ইনফেক্টিভ কোনো ইটিওলজি আছে কিনা, অর্কাইটিস আছে কিনা বা প্রস্টেটাইটিস আছে কিনা, এই সমস্যাগুলো কিন্তু দেখা আগে দরকার আছে এবং সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিরীক্ষা পুঙ্খানুপুঙ্খভাবে করা উচিত। মনে রাখবেন যে সেক্সুয়াল মেডিসিনটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কিন্তু একটা ডাক্তারের দ্বারা নয় এবং এক্ষেত্রে গাইনোকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের রোল যেরকম খুব গুরুত্বপূর্ণ, তেমনি এর সাথে এন্ডোক্রিনোলজিস্ট, ইউরোসার্জন এনাদের ভূমিকাটা কিন্তু এবং ডার্মাটোলজিস্ট এদেরও ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইউরোসার্জনের ক্ষেত্রে আমরা এখানে অনেক সময় কনসালটেশন নিই এবং দেখে নিই যে তার দ্বারা কোনো প্রবলেম হলে কিছু ইনভেস্টিগেশন ওয়ার্কআপ করে হয়। তার মধ্যে কিছু সিম্পল টেস্ট আছে, তার মধ্যে ইউরোফ্লোমেট্রি করে ইমেজিং টেকনিক গুলো আমরা করে থাকি। ইনফেক্টিভ কারণ আছে কিনা সেগুলো জেনে থাকি। তাই এক্ষেত্রে আবার বলবো সাইকোজেনিক ডিলেড ইজাকুলেশন বা অ্যানইজাকুলেশন হওয়া সম্ভব। সেক্ষেত্রে মূল দায়ী থাকে হচ্ছে তার সাথে আগে দেখে নিতে হয় যে কোনো ওষুধ খাচ্ছে, যেমন আমাদের এসএসআরআই যে ওষুধটা দেওয়া হচ্ছে সিলেক্টিভ সেরোটোনার্জিক রিঅ্যাপ্টেক ইনহিবিটর, আমরা খুব ভীষণভাবে অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি, অ্যাংজাইটি ডিসঅর্ডার ইউজ করে থাকি, সেটা কিন্তু ডিলেড ইজাকুলেশন করে এবং সেটা অ্যানর্গাজমিয়াও করে, ইরেকটাইল ডিসফাংশনও করে। তাই সেক্ষেত্রে অনেক সময় আমরা যদি শিফট করে থাকি সেই ড্রাগটা, ধরুন কোনো পেশেন্ট প্যারক্সেটিন বা ফ্লুঅক্সেটিন বা sertraline খেয়ে তার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য গ্রুপের ওষুধ যেমন মির্টাজাপিন জাতীয় ওষুধ যদি শিফট করে নিই, এটা অ্যান্টি ডিপ্রেসেন্টেরও কাজ করছে এবং তার সাথে এই ডিলেড ইজাকুলেশনটাকেও আটকে দিচ্ছে। তাই এটাকে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করা উচিত এবং সেক্ষেত্রে ইনভেস্টিগেশন ওয়ার্কআপ করে লিয়াজো স্পেশালিস্টের কাছে রেফারেল করে এবং ওষুধের কোনো দ্বারা হচ্ছে কিনা, আইট্রোজেনিক কজ হচ্ছে কিনা সেটাকে মিনিমাইজ করে ট্রিটমেন্ট করা উচিত। এবার হ্যাঁ, একটা জিনিস মানে তার সাথে আমি এড করব যে যেটা ওষুধের কথা যেটা বললেন, আমরা কিন্তু কখনো কখনো পাই এ ধরনের পেশেন্টরা এখন বলছেন অ্যানিজাকুলেশন হচ্ছে অর্থাৎ এখন তারা ইজাকুলেট করতে পারছেন না, কিন্তু যখন আমরা ডিটেল হিস্ট্রি নিই তখন তারা বলেন যে আগে তারা প্রিম্যাচিউর ইজাকুলেশনের শিকার ছিলেন,
কিন্তু তারপরে তারা কোনো স্বীকৃত ডাক্তারের কাছে যাননি। অনেক সময় তারা বলেন যে, "আমি আমার বাড়ির পাশে কম্পাউন্ডারকে দেখিয়েছি।" কেউ বলেন, "আমি আয়ুর্বেদিক ওষুধ নিয়েছি" এটসেট্রা বিভিন্ন ধরনের কমপ্লিমেন্টারি মেডিসিন নিয়েছি। আমরা অনেক পেশেন্টকে পেয়েছি যে তারা আগে হয়তো প্রিম্যাচুর ইজাকুলেশন এর শিকার। কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট গুলো যেগুলো ঠিক স্বীকৃত ট্রিটমেন্ট নয়, সে ধরনের কিছু ট্রিটমেন্ট নেওয়ার পর কিন্তু তারা কিন্তু অনেক সময় টোটাল অ্যানিজাকুলেশন অর্থাৎ আগে তাদের সমস্যা ছিল তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে কিন্তু এখন তারা একদম করতেই পারছেন না। সেরকম সমস্যা নিয়েও আসছেন। কাজেই বলব যে যদি এ ধরনের সমস্যা মনে হয়, আপনি দয়া করে হেজিটেট না করে ডাক্তারের সাথে কথা বলুন। আপনার প্রাইভেসি কিন্তু সম্পূর্ণভাবে মেইনটেইন করা হবে। হ্যাঁ? এবং মনে রাখবেন এই ধরনের সমস্যায় কিন্তু আপনি একা ভুগছেন তা নয়। আচ্ছা। এবার আপনার কাছে ডক্টর ভট্টাচার্যর কাছে যে প্রশ্নটা আসবো যে পার্টনারের রোলটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা সবসময় এই ধরনের কেসে আমরা চেষ্টা করি যে যদি মানে একজন মানে পুরুষ একা আসার থেকে যদি আমরা বলি দুজনেই আসেন। কারণ দেখা গেছে যে হয়তো যে বিশেষ করে প্রিম্যাচুর ইজাকুলেশন বা হচ্ছে যেটা আপনি বললেন পেনিসের সাইজ এগুলো নিয়ে যে মিথ বা মিসকনসেপশন থাকে সেটা কিন্তু অনেক সময় পার্টনারের অর্থাৎ তার যে সে ভদ্রলোক তার যে স্ত্রী অনেক সময় দেখা যায় তার মধ্যেও কিছু মিসকনসেপশন থাকে যে মিসকনসেপশন এর কারণে কিন্তু সেই ভদ্রলোকের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং তারও মনে হচ্ছে তিনি যেটা করছেন সেটা স্বাভাবিক নয়। তো এক্ষেত্রে আমরা জানতে চাই পার্টনারের রোলটা কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে? পার্টনারের রোলটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যেটা গুপি গায়েন বাঘা বাইনের মতো। মানে এটা এক হাতে তালি বাজে না, দু হাতে তালি বাজে। এবং এই পরীক্ষায় যদি পাশ করেন দুজনেই পাস, ফেল করেন দুজনেই ফেল, অনার্স পান তাহলে দুজনেই অনার্স পাবেন। সুতরাং একে অন্যের দিকে আঙুল তুলবেন না, একটা আঙুল সামনে তুললে মনে রাখবেন চারটে আঙুল আপনার দিকেই ফিরে থাকে। তাই সেক্ষেত্রে দুজনকে একসাথে কম্প্রিহেন্সিভলি ট্রিটমেন্ট করা উচিত। প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে নন জেনিটাল একটা ফোকাস করতে হয়। এবং সেক্ষেত্রে কিন্তু পার্টনারের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা খাজুরাহোতে বা অন্য জায়গায় দেখবেন যে বিভিন্ন স্থাপত্যের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চিত্রাঙ্কন করা আছে। সেক্ষেত্রে পার্টনারের ডেভেলপ করা হচ্ছে যে আবার বলেছি প্লেজার অফ গিভিং নট প্লেজার অফ গেটিং। আমি আমার পার্টনারকে আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট হাজবেন্ড, আমি আদরে আদরে আমার ওয়াইফকে পাগল করে দেবো। আমি আমার ওয়াইফ হচ্ছে আমার ওয়াইফ বলবে আমি আমার পৃথিবীর বেস্ট ওয়াইফ, আমি আদরে আদরে আমার স্বামীর সুখানুভূতিকে সম্পর্কের চরম শিখরে নিয়ে যাব। তাই এক্ষেত্রে কোনো রিজিড শিডিউল থাকে না। নন জেনিটাল ফোকাসের কথা হচ্ছে ইনভিটেশন এন্ড অ্যাকসেপ্টেন্স, পরস্পরকে আমন্ত্রণ করা, তার জন্য একটা সেক্সুয়াল অ্যাম্বিয়েন্স, কোজি ব্ল্যাঙ্কেট, একটা পারফেক্ট একটা ডিম লাইট জ্বলবে, হালকা মিউজিক চলবে, টিভি রিমোটটাকে দূরে সরিয়ে রাখবেন, ঘরের টেম্পারেচারটা একটা কুল থাকবে, যেখানে দরজায় টোকা মারার জন্য কোনো ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ ছুটে আসবেন না। কেয়ারসিং সেশন মানে হচ্ছে যখন আসবে তখন পরস্পরকে ম্যাসাজ করা, প্লেজার করা, কিছু কিছু জায়গা গো এরিয়া আর নো গো এরিয়া আছে। মনে রাখবেন যে পুরুষদের মধ্যে এবং মহিলাদের মধ্যে কিছু সেন্সিটিভ অর্গান থাকে। অর্গান পার্টের মধ্যে মহিলাদের ক্ষেত্রে টিপ অফ দ্য নিপল এবং জি স্পট ইন দ্য ভ্যাজাইনা, এই দুটো হচ্ছে মোস্ট ইরোটোজেনিক জোন। যেটা জি স্পটটা আপনার ভগাঙ্কুর বা ক্লাইটোরিসের একটু ভেতরে 0.88 সেন্টিমিটার ডেপথে থাকে এবং স্তনের অগ্রভাগ বা নিপলের যেটা আছে সেটা ইরোটোজেনিক জোন। কিন্তু এটা হচ্ছে জেনিটাল ফোকাসে করবো আমরা। নন জেনিটাল ফোকাসে প্রথমে পরস্পরকে আদর করা, অ্যাক্টিভ প্যাসিভ রোলটাকে চেঞ্জ করা, যেমন চুম্বন করা, পরস্পরকে আলিঙ্গনবদ্ধ করা, নিজের শরীরের উত্তাপটাকে অন্যের শরীরে ছড়িয়ে ফেলা। এবং দ্বিতীয়ত হচ্ছে এরপরে আমরা যখন আসবো এতে কি হচ্ছে আমাদের যে ইরেকশনটা সেটা আস্তে আস্তে আসছে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা দেরি করে ইরেকশন হয় অর্গাজম হয় সেটা আসতে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে এবং অ্যারাউজাল যেটা হয় ছেলেদের ক্ষেত্রে ইরেকশনটাকে, মেয়েদের ক্ষেত্রে আমরা বলি অ্যারাউজাল। এবং এটা করার পরে কেয়ারসিং করার পরে আমরা পরস্পরকে অল্টারনেট ইনভাইটিং এবং টেকিং টার্ন করতে পারি। আপনারা জানবেন মাস্টার এন্ড জনসন, উইলিয়াম মাস্টার এন্ড ভার্জিনিয়া জনসন যারা এটা প্রথম টেকনিকটা করেন, মাস্টার এন্ড জনসন থেরাপি, তারা প্রায় 10,000 কমপ্লিট সেক্সুয়াল রেসপন্স সাইকেলটা একসাথে অবজার্ভ করেন এবং তারা দীর্ঘ 20 বছর একসাথে ছিলেন। মাস্টার একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন কিন্তু জনসন ছিলেন তার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং তারপরে তারা কিন্তু একসাথে কাজ করতে করতে তার প্রথম পত্নী বিরাগভাজন হয়ে তার সাথে দাম্পত্য জীবনের অবসান ঘটান। পরে মাস্টার জনসনকে বিয়ে করেন এবং 20 বছর ধরে তারা একসাথে কাজ করেন। পরবর্তীকালে তাদের মধ্যেও কিন্তু দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। কিন্তু এই মাস্টার এন্ড জনসন 20 বছর ধরে প্রচুর সেক্সুয়াল রেসপন্স সাইকেল নিয়ে তারা কাজ করেছেন এবং এক্ষেত্রে কিন্তু গাইডিং পার্টনারের হাতটাকে নিয়ে কোন কোন জায়গায় স্পর্শ করতে হবে, অনেকগুলো ইরোটোজেনিক জোন থাকে, সেই জোনগুলোকে করা। এবং এক্ষেত্রে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। অনেকে লোশন অ্যাপ্লাই করেন লুব্রিকেশনের জন্য, ময়েশ্চারের জন্য, সেটা কিন্তু একেবারে করা যাবে না তা নয়। কিন্তু অর্গাজম যদি এক্সপেক্ট করা হয় তাহলে কিন্তু সেটা পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে যাওয়া উচিত। আমরা সাধারণত জানি যে পুরুষরা উপরে এবং মহিলারা নিচে থাকে কিন্তু ফিমেল অন টপ পজিশন বা সাইড বাই সাইড পজিশন কিন্তু করা যেতে পারে। আমাদের দেশে বাদশায়ানের কামশাস্ত্রে বিভিন্ন রকম পশ্চার দেখানো হয়েছে। 64 জন পার্টনার না করে 64 রকম
পজিশন অল্টার করে সেক্সুয়াল ভ্যারিয়েশন করা যেতেই পারে, কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু পার্টনারের ইচ্ছেটাকে মর্যাদা দিতে হবে। মনে রাখবেন যে মনোগ্যামাস রিলেশনশিপের কোনো বিকল্প হয় না। মনোগ্যামাস রিলেশনশিপ হচ্ছে আপনার বাগানের মতো সুন্দর সাজানো গোছানো একটা বাগান, আপনার স্ত্রীর প্রতি আপনি লয়াল এবং ফেথফুল। কিন্তু যদি পলিগ্যামি করতে যান, এবং যেটা বাই নেচার মেল আর পলিগ্যামাস, সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করবেন বুশ বা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন, যেখানে বিপদ অনেক, বাঘ সিংহ আক্রমণ করতে পারে, আজকাল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের সংখ্যা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু সতর্কতা দরকার। অবিবাহিত পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই কিছু বিশেষ টেকনিক আছে, যদি কেউ জানতে চান সবটা হয়তো আলোচনার জায়গায় রাখতে পারবো না। ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন, ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন বা সিপিজি, এটা অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, তারা আপনারা ডাউনলোড করে এটা দেখে নিতে পারেন। ওভার টু ডক্টর দাশগুপ্ত। আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ, যেটা বললেন আপনি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ডক্টর ভট্টাচার্য বললেন যে মনোগ্যামাস রিলেশনশিপ। কারণ আমরা কিন্তু অনেক সময় পেশেন্টদেরকে যখন আমরা আলাদা করে কথা বলি, কারণ আমরা যেটা করি অনেক সময় পেশেন্টের সাথে একসাথে কথা বলি হাজবেন্ড ওয়াইফের সাথে, পরে যখন ওয়াইফকে বাইরে অপেক্ষা করুন আলাদা করে কথা বলি, তখন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা বলেন, হাজবেন্ডরা বলেন যে তাদের সমস্যাটা হচ্ছে কিন্তু তাদের ওয়াইফের সাথে সমস্যা, অন্য কোনো মহিলার সাথে রিলেশনশিপ রাখছেন, তার ক্ষেত্রে কিন্তু সমস্যা। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা রিস্কি প্রসিডিওর, কারণ তাতে কিন্তু এটা ডক্টর ভট্টাচার্য অলরেডি বললেন, তাতে কিন্তু ইনফেকশন এবং বিভিন্ন ধরনের রিস্ক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে তার পরের কথাটা আসবো, যে ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা আমরা বাঁচানোর চেষ্টা, তখন দেখলাম সব আমাদের গত 6 মাস ধরে বাচ্চার জন্য চেষ্টা করছি, এবং অনেকের ধারণা আছে যে টাইমড ইন্টারকোর্স, অর্থাৎ বাচ্চার জন্য চেষ্টা করা মানে ওই ওভুলেশনের সময়টাতেই শুধু চেষ্টা করতে হবে, অর্থাৎ ওই পিরিয়ডের 12 থেকে 16 চেষ্টা করাটা মানে একদম অনেকে মনে করেন যে অপরাধ। কিন্তু মনে রাখতে হবে সায়েন্টিফিক্যালি কিন্তু দেখা গেছে যে সপ্তাহে যদি 2 থেকে 3 বার ট্রাই করেন, সেটাই কিন্তু মানে প্রেগন্যান্সির জন্য যথেষ্ট। কাজেই শুধু ওভুলেশনের সময় ট্রাই করলে সেটাতে কিন্তু একটা আননেসেসারি স্ট্রেস তৈরি হবে। আমি এ ব্যাপারে যেটা ডক্টর ভট্টাচার্যের কাছ থেকে আসবো, যখন কেউ বলেন যে আমি ইনফার্টিলিটির শিকার এবং তাদের একটা ভীষণভাবে স্ট্রেস কাজ করে, যে অন্যদের বাচ্চা হয়ে গেল, ফ্যামিলির প্রেশার, সোসাইটির প্রেশার, বন্ধুদের প্রেশার, আমাদের এখনো হচ্ছে না কেন, লোকজন জিজ্ঞাসা করছে হচ্ছে না কেন, এই ধরনের স্ট্রেসটা ভীষণভাবে তাদের কিন্তু সেক্স লাইফকে এফেক্ট করে। অনেকে হাল ছেড়ে দেন যে এতদিন ধরে হয়নি, 6 মাস ধরে চেষ্টা করছে হয়নি, আর কি হবে। অনেকে দেখা গেছে যে মাসের পর মাস চেষ্টা করাই ছেড়ে দিয়েছেন, যখন আমাদের কাছে আসেন তখন তারা বলেন যে আমরা চেষ্টা করছি না, আমরা হাল ছেড়ে দিয়েছি। তো এক্ষেত্রে স্ট্রেস যেভাবে তাদের সেক্সুয়াল লাইফকে এফেক্ট করে, এভাবে আমরা তাদের কিভাবে পরামর্শ দিতে পারি যে স্ট্রেস কমানোর জন্য, বিশেষ করে যারা ইনফার্টিলিটির শিকার তাদের ক্ষেত্রে? হাল ছেড়ো না বন্ধু, মানে ভালোবাসার স্পর্শ দাও আরো জোরে, এক্ষেত্রে বলবো প্রথমেই হচ্ছে ইগনোরেন্স এর ব্যাপারটাকে আগে যে মনে রাখবেন যে মিথস এবং টেবুস গুলোকে সরিয়ে ফেলতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে তাদের মধ্যে ভালো করতে হবে, এবং কোনো আন্ডারলাইং কজ আছে কিনা সেটা জানতে হবে। কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট, কারণ মহিলারা স্বভাবসিদ্ধভাবে অনেকেই লাজুক হন, তারা বেরিয়ে আসতে চান না। তাদের সাথে কথা বলে ধীরে ধীরে করতে, যেমন আমাদের দেশে সুহাগরাত এক্সপিরিয়েন্স বলা হয়, এবং সেই বাসর ঘরের প্রথম দিনের অভিজ্ঞতাটা অনেকের সুখকর হয় না, এবং সেটা থেকে একটা ট্রমা কাজ করে। তাছাড়া এখনকার দিনে সোসিয়েটাল নর্মস এর জন্য অনেক বিশেষ করে শহর কেন্দ্রিক বিবাহগুলো অনেক দেরি করে হচ্ছে। মনে রাখবেন যে সেই সময় টেস্টোস্টেরন লেভেল, যেটা ফ্রি টেস্টোস্টেরন অ্যাক্টিভ লেভেল, কারণ আমাদের টেস্টোস্টেরন দুটো পার্ট আছে, ফ্রি টেস্টোস্টেরন আর হচ্ছে সেক্সুয়াল হরমোন বাইন্ডিং গ্লোবুলিন এসএইচবিজি। এই এসএইচবিজি পার্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট, তাই ফ্রি টেস্টোস্টেরনটা কিন্তু বয়সের সাথে সাথে কমে এলে কিন্তু লিবিডোটা কমে আসে। এবং এর সাথে কর্মব্যস্ততা, কাজের জায়গায় অমানসিক চাপ, সেক্ষেত্রে আনরিয়ালিস্টিক গোলস এন্ড এক্সপেকটেশন, এই সব কিছু যুগপৎ ভাবে একসাথে কাজ করে। আমি অনেক শিক্ষিত পরিবারেও দেখেছি যে সেক্সুয়াল নলেজ, অ্যাটিটিউড এবং কোয়েশ্চেনারি আমাদের আছে, আমরা বলি এসক্যাক, সেক্সুয়াল নলেজ অ্যাটিটিউড কোয়েশ্চেন, SKAQ। এই কোয়েশ্চেনারি অ্যাপ্লাই করে আমরা বেশ কিছু স্টাডি করেছি, এবং রিসেন্টলি আমাদের একটা স্টাডি খুব শিগগিরই পাবলিশড হবে আগামী মাসে। সেটা হচ্ছে অ্যাসেক্স কোয়েশ্চেনারি, মানে অ্যারিজোনা সেক্সুয়াল এক্সপেরিয়েন্স স্কেল দিয়ে। সেখানে দেখা গেছে যে মানুষের যে চাহিদা এবং যে তাদের যে সমস্যাগুলো, সেটা একে অন্যকে প্রকাশ করতে পারে না। দেরি করে যাওয়া, এবং এটা একটু আগে ডক্টর দাশগুপ্ত বললেন যে ওভুলেশনের টাইমে 14 দিনটাকে টার্গেট করে, বা যাদের ক্ষেত্রে হয়তো মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার আছে তাদের ক্ষেত্রে একটু আগে পরে করে নিতে হয়, সেটা ডক্টর দাশগুপ্ত ভালো পরামর্শ দেবেন। আমাদের মনে রাখতে হবে যে কন্টেম্প টু সেক্সুয়ালিটি ইজ এ ক্রাইম এগেইনস্ট লাইফ, সেটা এই জায়গাটা মনে রেখে আমাদের এগোতে হবে। সেক্সের ক্ষেত্রে যে বারবার করে বলছি, একটা পদ্ধতিগতভাবে আমাদের ভুল হয়ে যায়, কারণ আমরা কিন্তু সব ওষুধে সারবে না। প্রথমেই মনে রাখতে হবে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় যে পদ্ধতি, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টটা মনে রাখতে হবে। যখন যৌন সঙ্গম শুরু হচ্ছে,
যৌন সঙ্গমে পুরুষাঙ্গ যখন যোনিদ্বারে প্রবেশ করছে তখন প্রতি সঙ্গমে কিন্তু 100 মিলিয়ন শুক্রাণু নিষ্কাশন হয় এবং আমাদের ক্ষেত্রে আমরা একটা টার্গেট ভ্যালু যেটা সিমেন অ্যানালিসিস করে দেখি 60 মিলিয়নের কাছাকাছি। তাদের ক্ষেত্রে কিছু কম বেশি হয়, অ্যাক্টিভলি মোটাইল স্পার্ম কতটা আছে, কম থাকলে কিছু বাড়ানোর ওষুধপত্র আছে, একেবারে শূন্য থাকলে সেখানে ওষুধ প্রয়োগ না করে আমরা দ্রুত গাইনোকোলজিস্ট কলিগের কাছে পাঠাই এবং তাদের পরামর্শ নিই। এছাড়া সঙ্গমের যে চক্রাকার ধাপগুলো আছে সেগুলো হচ্ছে উত্তেজনা, ভৃগুদশা, সম্ভোগ এবং সমাপ্তি প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তেজনার প্রথমেই যেটা হয় মাংসপেশিগুলো প্রথমে এসে যেগুলো আছে সেগুলো শক্ত হয়, হৃদস্পন্দনের গতিটা বৃদ্ধি পায়, ত্বকে একটা রক্তিম আভা আসে, স্তনবিন্দুগুলো শক্ত এবং ঋজু হয়ে ওঠে, পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষটা স্ফীত হয়ে ওঠে। ভৃগুদশা যখন আসে সেই ভৃগুদশা বা ইরেকশনের সময় আমাদের প্রথমে স্তরগুলো জোরদার হয়, পিচ্ছিল হয়। ভগাঙ্কুর মহিলাদের ক্ষেত্রে বা ক্লাইটোরিস যেটা আছে, যেটা মিনিয়েচার অফ পেনিস বলা হয়, অতি সংবেদনশীল হয়ে ওঠে এবং পুরুষাঙ্গ দ্বারা যাতে আঘাতপ্রাপ্ত না হয় সে তাকে নিজের মতো পাপড়ির গুলোর মতো ফুলের পাপড়ির মতো সেই ভগাঙ্কুরকে লুকিয়ে দেয় ভ্যাজাইনাল ওয়াল। পুরুষদের শুক্রাশয় এবং অন্ডকোষের উপরে এগিয়ে আসে এবং সম্ভোগের চূড়ান্ত পর্যায়ে খুব ক্ষণস্থায়ী হয়। তাই মনে রাখতে হবে যে হঠাৎ করে যৌন আবেগে সুখ সম্পর্কের জবনিকতাপাত বা যদি হয় তাহলে ক্ষেত্রে সেই রেজলিউশন ফেজটাও খুব ইম্পর্টেন্ট। কোনো একটা জায়গায় যেমন একটা পদ্ধতি ডক্টর দাশগুপ্ত জানেন যে খুব কমনলি ফ্যামিলি প্ল্যানিং জন্য একটা সময় অ্যাডভোকেট করা হতো কোইটাস ইন্টারাপ্টাস। কোইটাস ইন্টারাপ্টাস মানে হচ্ছে সঙ্গম করতে করতে ঠিক বীর্যটা বেরিয়ে আসার প্রাক মুহূর্তে এটাকে বের করে নিয়ে আসা পুরুষাঙ্গটা, যেটা একটা এরোনিয়াস প্রসেস। কারণ প্রিকয়টাল সিক্রিশনের স্পার্ম থাকে, অর্থাৎ আপনার একদিকে তো কোনো গ্যারান্টি থাকছে না যে আপনার এর থেকে সন্তান চলে আসতে পারবে কিনা, কারণ সন্তান আসার সম্ভাবনা উজ্জ্বল থাকে। দ্বিতীয়ত যে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে আজকে পিতৃ দিবস এটাই একটা মেসেজ, আপনি যখনই এটা উইথড্র করে আনছেন প্রিম্যাচুরলি তখন কিন্তু একটা ইন্টেন্স অ্যাংজাইটি হয় এবং সম্ভোগটা চলছিল একটা ন্যাচারাল প্রসেসে, আপনি সেটা বার করে নিয়ে এলেন যোনিদ্বার থেকে এবং পুরুষাঙ্গ থেকে বাইরে এসে বীর্যপাত ঘটলো, তাতে একটা ভীষণ অ্যাংজাইটি হয়, কারণ রেজলিউশন ফেজটা কিন্তু সম্পর্ক হচ্ছে না। সুতরাং ঈশ্বরের দান, প্রকৃতির নিয়মটা মেনে চলাটাই স্বাভাবিক। আমরা অনেকটা আমাদের শেষের দিকে চলে এসেছি আলোচনার। হ্যাঁ, এবার আমরা বলবো যে লাইফস্টাইল চেঞ্জেস কিছুটা, অর্থাৎ যে স্মোকিং, অ্যালকোহল পারে, সাথে বলবো যে ওয়েট কমানো, হেলথ লাইফস্টাইল লিড করা। আমরা বলবো ওষুধ ছাড়া এই ধরনের ইম্পর্টেন্ট, বিশেষ স্মোকিং, অ্যালকোহল এই ব্যাপারগুলো জানতে চাইবো। হ্যাঁ, প্রথমেই যেটা হচ্ছে যে আমাদের হেলথি লাইফস্টাইলের জন্য প্রাইমোরিয়াল প্রিভেনশন এবং প্রাইমারি প্রিভেনশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আজকে এই কোভিড-19 সংক্রমণের পর্যায়ে আমরা বুঝতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ যদি আমরা এই ব্যাপারগুলো একটু মেনে চলি। প্রথমত আমাদের যে রিভার্স সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে কিনা সেটার জন্য আমাদের কোনো নেশাগ্রস্ততা আছে কিনা মনে রাখতে হবে, কারণ যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে কোয়ালিটি অফ স্পার্মটা পুরো হয় এবং সেক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যালকোহল বা যারা ক্যানাবিস মানে গাঁজা বা মদ যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যেকোনো সাবস্টেন্স অ্যাবিউজে ইরেকটাইল ডিসফাংশন হবে। সাবস্টেন্স অ্যাবিউজের প্রথম দিকে মনে হয় ইন্টিমেসি বা মেলামেশার সংযোগ বাড়ানোর জন্য অনেকে উত্তেজনা বাড়ানোর জন্য বা ডিজায়ার বাড়ানোর জন্য এটা নিয়ে থাকেন, কিন্তু তাতে প্রথমত একটা যে সাবস্টেন্স অ্যাবিউজই করুন সেই ক্লাইমেটে পার্টনারের মুখ থেকে একটা ব্যাড স্মেল বা হ্যালিটোসিস আসতে পারে, দুর্গন্ধ আসতে পারে, যেটা কিন্তু সম্ভোগের ক্ষেত্রে একটা অন্তরায়। তাছাড়াও সেক্সুয়াল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশনের জন্য যৌন সম্ভোগটা কিন্তু ঠিকমতো উপভোগ করা যায় না এবং বেশ কিছু ড্রাগস যেগুলো আছে, হার্ড ড্রাগস এর মধ্যে যেগুলো কোকেন বা অন্যান্য পার্টি ড্রাগস যেগুলো আমরা বলি এক্সট্যাসি, এমডিএমএ বা স্পিড বল, এগুলো যেগুলো ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু ড্রাই ইজাকুলেশন হয় এবং কিন্তু সেক্ষেত্রে যোনির ঠিক মতো পিচ্ছিল হয় না, একটা ট্রমাটিক এক্সপোজার হয়ে থাকে এবং তা থেকেই সেক্সুয়াল একটা ট্রমা থাকলে পরবর্তীকালে দেখা যাবে যখন এরকম সম্ভোগ করতে যাচ্ছে তখন কিন্তু তাতে সমস্যা তৈরি হয়। তাই একটা বেশ কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন এর 70% কারণ কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজ থেকে হতে পারে। তাই প্রপার জায়গাটায় আমাদের হিস্ট্রি নেওয়া দরকার এবং সেই যদি সেক্সুয়াল ডিসফাংশন এর কারণ এটা হয়ে থাকে তাহলে রিভার্সিবল হয়ে যায় অনেক ক্ষেত্রেই, যেই মুহূর্তে নেশা বন্ধ করে দেওয়া হয় সেটা কিন্তু ফিরে আসে। ওভার টু ডক্টর দাশগুপ্ত।
আচ্ছা, আমাদের সাথে বোধহয় এখন উপস্থিত হয়েছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট শুদ্ধাঞ্জলি দাশগুপ্ত। আমি বলবো আপনি যদি প্রেজেন্ট থাকেন এখন চ্যাটে, হ্যাঁ, আপনি ভিডিও অন করে আপনি আনমিউট করে কিছু বলতে পারেন, হ্যাঁ, আমাদেরকে, আমরা আপনার থেকে শুনতে চাইবো। ইন দ্য মিনটাইম আমাদের কাছে একটা মেল এসছে, যে মেলটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইবো ডক্টর ভট্টাচার্যের সাথে। হ্যাঁ, যেটা আলোচনা করতে চাইবো যে একজন ভদ্রলোক মিস্টার এ বি, উনি শিলিগুড়ি থেকে লিখেছেন যে উনারা বেসিক্যালি উনাদের একটু ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে, যে উনারা 2016-তে বিয়ে হয়েছে। ভদ্রলোকের বয়স হচ্ছে 37 বছর, ভদ্রমহিলার বয়স হচ্ছে 29 বছর। প্রথম বছরে উনাদের কোনো সমস্যা হয়নি, সেক্সুয়াল রিলেশনশিপে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি বলবো কেউ যদি প্লিজ আপনারা মিউট করে কথা বলুন, কারণ কারো কারো কিন্তু শব্দ শোনা যাচ্ছে, এই জন্য আমাদের একটু আলোচনা করতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলবো, আচ্ছা, এবার এই যে ভদ্রলোকের কথা বললাম, উনি বললেন যে উনার ওয়াইফের যেটা হচ্ছে, উনি কন্ট্রাসেপটিভ পিল নিতেন, কিন্তু তারপর থেকে উনার একটুখানি কিছু সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়। অ্যাট দ্য সেম টাইম উনার জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার শুরু হয়। তখন থেকে উনি অক্সেটল, থাইরক্স, টেলভাস এই ধরনের ওষুধগুলো শুরু করেন। তারপর থেকে উনার সিভিয়ার লো লিবিডো, অর্থাৎ সেই ভদ্রমহিলার মানে ল্যাক ইন ইন্টারেস্ট ইন সেক্সুয়াল রিলেশনশিপ এরকম শুরু হয়। 2016 থেকে উনারা বেবির জন্য ট্রাই করছেন। হ্যাঁ, বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, গাইনোকোলজিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট এরকম ট্রাই করেছেন। কিন্তু এখন যেটা হয়েছে, সেই ভদ্রমহিলার তো সমস্যা ছিল, সেই ভদ্রমহিলার লো লিবিডো ছিল, কিন্তু এতদিন পর্যন্ত সেই ভদ্রলোকের সমস্যা হয়নি। কিন্তু এখন ভদ্রলোকের সমস্যা হয়েছে। উনি লিখেছেন যে আই ট্রাইড টু মেইনটেইন সেক্সুয়াল রিলেশন উইথ হার বাট কুড নট স্টে ফর মোর দ্যান 2 মিনিটস। এনি সাউন্ড অন রোড অর এনি থিংকিং broke my concentration and I lost hardness. Tried different medicine prescribed by doctor but failed miserably. We are losing hope day by day. Now we are thinking about IUI. This is the scenario. Please help. দেখুন, ফার্টিলিটির ব্যাপারে তো আমরা বলবো অবশ্যই ফার্টিলিটির ব্যাপারে আপনারা আইইউআই করতে চান কিনা, আইইউআই কতটা সফল হতে পারে, সে ব্যাপারে তো আমরা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তীকালে আপনারা দরকার হলে আমাদের সাথে মেলে বা অনলাইনেও কনসাল্ট করতে পারেন। কিন্তু আজকে যেটা আমরা ডক্টর ভট্টাচার্যকে যখন পেয়েছি, সে ব্যাপারে আমরা একটু উনার থেকে জানতে চাইবো এই ব্যাপারটা কিভাবে ওভারকাম করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যে ভদ্রমহিলার লিবিডো, সেটা আলটিমেটলি সেই ভদ্রলোককেও এফেক্ট করছে, প্লাস ওনারা প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন, এবং সেই ভদ্রলোক এখন হার্ডনেসের প্রবলেম ফিল করছেন, ইরেকটাইল ডিসফাংশন ফিল করছেন, এবং তারও ডিজায়ারটা কমে আসছে। এই ব্যাপারটাকে আমরা কিভাবে ডিল করতে পারি? প্রথমেই ভদ্রলোকের ব্যাপারে একটু বলে রাখি, ভদ্রলোকের যেহেতু জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার হয়েছে এবং না, উনি ভদ্র মহিলার না, ওকে, সিজারটা ভদ্র মহিলার ওকে, রয়েছে। তাহলে ভদ্রমহিলা যদি জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তার অ্যান্টিএপিলেপটিক ড্রাগ চলছে, বা যদি চলে থাকে তাহলে আমাদের কিন্তু ওষুধ দেওয়ার সময় একটু সতর্ক হতে হবে। কারণ মনে রাখতে হবে যে ড্রাগ ইন্টারাকশন একটা হওয়ার সম্ভাবনা থাকে। যদি ড্রাগ ইন্টারাকশন হয়, তাহলে আমরা জানি যারা ওষুধ দিই, যারা এনজাইম ইনডিউসার বা সে যদি কিছু থাকে বা কোনো আমরা সেরকম ওষুধ চুজ করতে না পারি, তাহলে কিন্তু পুনরায় কিন্তু মৃগী রোগটা ফিরে আসার সম্ভাবনা থাকে। মহিলাদের ক্ষেত্রে আমি আবার বলবো, আমাদের দেশের মহিলাদের কমনেস্ট সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে ফিমেল হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার, এবং হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডারটা ট্রিটমেন্ট করা একটু কঠিন। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা যতটা সোজা, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটু চ্যালেঞ্জিং। আবার বলছি, এই ক্ষেত্রে ওনাদের যে হতাশাগ্রস্ত হয়ে পড়া বা নৈরাশ্যবাদী হয়ে যাওয়ার কোনো কারণ নেই। অলওয়েজ থিঙ্ক পজিটিভ। কারণ মনে রাখবেন যে বয়স কিন্তু সীমাবদ্ধ নয়। ডক্টর দাশগুপ্ত জানেন যে অনেক দম্পতি আছেন যারা প্রায় 40 বছরে বিয়ে করেও কিন্তু পরবর্তীকালে ওভুলেশন ইন্ডাকশন করেছেন, এবং অনেকে টুইন প্রেগনেন্সিও হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের চওড়া হাসি এসছে। আমাদের দিক থেকে মনে রাখতে হবে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। সম্পর্কটা যদি যেন অবনতি না হয়, তার জন্য যদি কোমরবিড সাইকিয়াট্রিক ইলনেস থাকে, তাহলে সেটাকে ট্রিটমেন্ট করা উচিত। এবং এক্ষেত্রে হয়তো আমরা অন্যরকম ওষুধ দিতে পারি, কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি আমরা দেখি এসএসআরআই গ্রুপের ওষুধ না দিয়ে তাকে এসএনআরআই বা ভেনলাফ্যাক্সিন জাতীয় বা ডুলক্সেটিন এই জাতীয় ওষুধগুলো আমরা ট্রিট করতে পারি। ভেনলাফ্যাক্সিন এক্ষেত্রে পাওয়ারফুল অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে মিডটাজাপিন একটু ডিফারেন্ট গ্রুপের ওষুধ, যেটা হয়তো এসএসআর এর মতো নয়, এবং মিডটাজাপিন কিন্তু লো ডোজে কিন্তু সেক্সুয়াল পারফরমেন্স ইমপ্রুভ করার ক্ষেত্রে রোল পাওয়া গেছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। নতুন ওষুধ এসছে মহিলাদের ক্ষেত্রে, ফিভানসেরিন বলে একটা ড্রাগ এসছে, যেটা হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার ইন ফিমেল সেটা ট্রিট করতে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রাইমারিলি ওষুধের আগে দেখতে হবে যে অন্যান্য কারণ। এবং আমি দীর্ঘ 17-18 বছর ধরে এই ফিল্ডে থাকতে থাকতে যেটা অনুভব করেছি, যে ছোট্ট ফাইন টিউনিং দরকার, কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর থাকে, একটু এমপ্যাথিক লিসেনিং থাকে। আজকের দিনে আপনারা সবাই জানেন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, একজন বলিউডের চলচ্চিত্র অভিনেতা খুব অল্প বয়সে তিনি তার একটা চরম পরিণতি হলো। তিনি হয়তো একটা সিনেমার জন্য পারফরমেন্সের জন্য 7 কোটি টাকা নিতেন।
কিন্তু যদি কেউ 700 টাকা দিয়ে কোনো ডাক্তারকে দেখাতেন এবং তিনি তার মনোকষ্টটা জানাতেন, তাহলে হয়তো আজকে এই পরিণতিটা হতো না। তাই আমি নিজেও দেখেছি, কিছুটা কথা বলে রাত 2টোর সময় একজন পেশেন্ট ফোন করে বলছে যে আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। কিছুটা কথা বলে 15 মিনিট 20 মিনিট কথা বলে তার কিন্তু সেই ইম্পালস কমে যায়। তেমনি এই যে হতাশাগ্রস্ততা হয়ে পড়া কাপলের ক্ষেত্রে দীর্ঘ জায়গা এই ক্লিনিক থেকে সেই ক্লিনিকে ছুটে যাচ্ছি, ডাক্তারবাবু ভীষণ ব্যস্ত, একটু আলাদা করে সময় দিতে পারছেন না, তখন কিন্তু বেশ কিছু সমস্যার উদ্রেক হয়। তাই আবার বলব, মেডিসিন ইজ দ্য সায়েন্স, প্র্যাকটিস ইজ অ্যান আর্ট অ্যান্ড স্কিল। সেটা কিন্তু মনে করতে হবে যে ডিভোশনের জন্য, কমিটমেন্টের উপর। এবং আমি মনে করি যে আপনারা যদি সেরকম ভাবে আসেন, হতাশার কারণ নেই। তবে অপবিজ্ঞান বা অবিজ্ঞানের বশবর্তী হবে না, বিজ্ঞাপন দ্বারা কখনোই প্রলোভিত হবেন না। বিজ্ঞাপন করে যে জিনিসগুলো আসে সেখানে বিজ্ঞান হয়তো থাকে না। তাই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার জন্য সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ওভার টু ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ, আচ্ছা, সবশেষে বলব যেটা ডক্টর আশা করছি মিস্টার এবি আপনি আপনার সুপরামর্শ পেয়েছেন। যেটা ফার্টিলিটির ব্যাপারে বলব, এক্ষুনি কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। কারণ ভদ্রমহিলার বয়স হচ্ছে জাস্ট 29 বছর। আমরা বলি 35 এর নিচে কিন্তু প্রেগন্যান্সি আসার সম্ভাবনা খুব ভালো থাকে ইভেন কোনো ট্রিটমেন্ট ছাড়াই। যদি অন্য সব ফ্যাক্টর ঠিক থাকে। মানে বিশেষ করে হাসব্যান্ডের স্পার্ম এবং ওয়াইফের টিউব এবং ওভারি। হ্যাঁ, 35 এর পর হয়তো একটু কমতে থাকে। কিন্তু তার মানে এই নয় যে যেটা ডক্টর ভট্টাচার্য বললেন, 40 বছরেও কিন্তু আমরা সিম্পল ওভুলেশন ইন্ডাকশন করে কিন্তু টুইন প্রেগন্যান্সি পেয়েছি। কাজেই এক্ষুনি বলব হতাশ হওয়ার কিছু হয়নি। আচ্ছা, আমরা একটু শ্রদ্ধাঞ্জলি দাশগুপ্ত আপনার থেকে জানতে চাইবো যে আপনার কি মানে মতামত এই ধরনের যে যখন সমস্যাগুলো পায়, যখন কেউ বলেন যে মেল সেক্সুয়াল প্রবলেম, আপনার কি মনে হয় যে মানে কেন পুরুষরা একটুখানি কথাবার্তা বলতে একটু ভয় পান এই ব্যাপারে? স্যার, ভয়ের থেকেও বেশি এখন যা এরা আছে ওরা লজ্জা পায়। মানে একটা ডাক্তারের কাছে এসে যদি তার সেক্সুয়াল প্রবলেম নিয়ে বলতে থাকে, এটা একটা ভীষণ লজ্জার ব্যাপার। কারণ সেক্স এডুকেশনটা আমাদের এখনো ঠিকঠাক হয়ে ওঠেও নিজে এখানে। তো একটু লজ্জাটাই পায়। মানে এটা আমার চেম্বারের ক্ষেত্রে বলুন, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে বলুন, আমি এটা বুঝেছি যে এখন সেক্স এডুকেশনটা এখন স্কুলেও খুব দরকার আছে। এখন ওরা খুব লজ্জার লজ্জাতে থাকে, ভয়তে থাকে, ভীতি থাকে। ওই জন্য লজ্জায় থাকে, তাই জন্য এরা কমিউনিকেট করতে চায় না। মানে কোনো প্রবলেম হয়, যেমন রঞ্জন স্যার বলছিলেন প্রি ম্যাচিওর ইজাকুলেশন, মানে তারা বলতে আসবে, হয়তো ওয়াইফরা এসে বলতে পারছে, হাজবেন্ডরা এসে বলতে পারছে না। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম খুব হয়। মানে লজ্জা, মানে মেনলি আমি বলতে পারি লজ্জার ক্ষেত্রে তারা কেউ আসতে চায় না। কারণ এখন আমাদের ইন্ডিয়াতে বলুন বা কলকাতাতে বলুন, আমাদের সেক্স এডুকেশনটা ওইভাবে হয়ে ওঠেও নি এখন অব্দি। আচ্ছা, ধন্যবাদ মিস দাশগুপ্ত। আমরা বলবো যদি আপনাদের মনে থাকছে কোনো ধরনের সমস্যা হচ্ছে, এটা আমাদের নতুন ফেসবুক পেজ, এক্সক্লুসিভলি যাদের পুরুষদের হচ্ছে সেটার জন্য, মেন্স রিপ্রোডাক্টিভ হেলথ কলকাতা। এখানে আপনারা ইনবক্স করতে পারেন, মেল করতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের পরামর্শ আমার থেকে বা ডক্টর ভট্টাচার্য থেকে আপনারা পেতে পারেন। আচ্ছা, এবার আমি জাস্ট করার আগে ডক্টর ভট্টাচার্য থেকে জানতে চাইবো যে কনক্লুডিং থট, অর্থাৎ আপনি এবার কি বলবেন? অর্থাৎ আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এবার আমরা মানে আমি জানতে চাইবো যে আপনি কি বলবেন? অর্থাৎ মানে উপসংহার হিসেবে আপনি কিছু মানে মেসেজ দেওয়ার জন্য, যে যেন কেউ যেন মানে হতাশ না হয় এবং তারা যদি এ ধরনের সমস্যা হয় তারা কি করবেন? কারণ এটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন। ট্রিটমেন্ট করাটা হয়তো রিলেটিভলি ইজি, কিন্তু সমস্যা করতে যাব কিনা, অর্থাৎ আমি ট্রিটমেন্ট করতে চাইছি কিনা সে ডিসিশন না নেওয়া, অর্থাৎ আমি ট্রিটমেন্ট করব কিনা সেটা কিন্তু অন্য কেউ ঠিক করে দিতে পারেন না। কারণ ডাক্তারের কাছে এলে তখনই একমাত্র ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু আপনাকে ঠিক করতে আপনি ডাক্তারের কাছে যাবেন কিনা। কাজে এটা বলবো যারা এই ধরনের সমস্যা ফিল করছেন তাদের ঠিক কি করা উচিত? মানে ডাক্তার কাছে কখন যাবেন, কেন হেজিটেট করবেন না, কি পরামর্শ হবে আপনার এই ব্যাপারে? খুব ইম্পর্টেন্ট, এবং আমার যে টেক হোম মেসেজটা থাকবে, প্রথমত বলতে হবে যে যৌন সমস্যা বোঝানোর জন্য খুব টেকনিক্যাল টার্ম ইউজ না করাই ভালো। আমরা যখন ইন্টারভিউ নিই বা পেশেন্টের কাছ থেকে বলি, পেশেন্টরা হয়তো তাকে তার এক্সপ্রেশন গুলো ঠিক থাকে না, খুব সহজ ভাষা ব্যবহার করা দরকার। অনেক সময় যেটা হয় যে একটা আঁকার মাধ্যমে আমরা বিষয়টি বোঝাতে পারি, একটা ডায়াগ্রাম দিয়ে কিন্তু বোঝাতে গেলে খুব সুবিধাজনক। বিশেষ করে মেল সেক্সুয়াল রেসপন্সটা কখন উঠছে, ফিমেল সেক্সুয়াল রেসপন্সটা কিভাবে ধীরে ধীরে উঠছে, সেটা বোঝানোর জন্য এটা খুব কার্যকরী। দ্বিতীয়ত হচ্ছে যে আগে শুনতে হবে। এমপ্যাথিক লিসেনিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ অনেকে বলতে চায়, আমরা কিছু বোঝার আগেই জাম্প টু কনক্লুশন করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। ও তো আপনার এই আছে, ঠিক আছে, এই ওষুধটা খান। এমপ্যাথিক লিসেনিং মানে আমরা সবাই খুব ভালো বক্তা, সুবক্তা, কিন্তু আজকালকার দুনিয়ায় সুশ্রোতা হওয়াটাও খুব দরকারি।
তাই ভালো শুনতে হবে। শোনার পরে হচ্ছে প্রত্যেকের কাজটা মনে হবে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ আছে। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যে বিভিন্ন গাইডলাইন থাকতে পারে, আমেরিকান গাইডলাইন থাকতে পারে, ব্রিটিশ গাইডলাইন, ইন্ডিয়ান গাইডলাইন আমাদের আছে। কিন্তু একেকজনের ক্ষেত্রে একেক রকম ফ্লেক্সিবিলিটি অপশন আছে। কারণ প্রত্যেকেই কাস্টমাইজড বেসড নিড থাকে। সেটাকে শুনে নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে তার সবকিছু দেখে নিতে হবে। প্রথমত তার পরিবেশ, তার বাসস্থান, তার ঘরে কটা ঘর আছে যেখানে নিরাপদে নিভৃতে যৌন সঙ্গম করার জায়গা আছে কিনা, তার কর্মক্ষেত্র, কারণ অনেকে আজকালকার যে আইটি সেক্টরে কাজ করছেন তাদের হয়তো রাত্রেবেলা কলে থাকতে হচ্ছে, সবসময় মোবাইল বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত আছেন। তার ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে সুইচ অন সুইচ অফ করতে হবে নিজের লাইফকেও। লাইফকে মানে নির্দিষ্ট সময় কাজের মধ্যে থাকবেন, আর নির্দিষ্ট সময় কিন্তু পরিবারকে দেবেন। একটু মনে রাখবেন যে দিনের শেষে কেউ কিন্তু পাশে থাকবেন, আপনার অফিসের বস কিন্তু থাকবেন না। আমরা বাবা মাকে শ্রদ্ধা করব কিন্তু তারা চিরকাল থাকবেন না। আমরা সন্তানদের বুকে কাছে টেনে এনে মানুষ করব কিন্তু একসময় তারা বড় হয়ে উড়ে চলে যাবে এবং আমরা সেই এম্পটিনেস সিনড্রোমের মতোই পড়ে থাকবো। যাকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছি সেই নারীকে, সেই নারী শক্তিকে কিন্তু মনে রাখতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে। এবং নারীদের ক্ষেত্রে পুরুষকে, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এই দুজনের পারস্পরিক সম্পর্কের বন্ধন যত মজবুত হবে তত কিন্তু ভালোবাসাটা এবং সেক্সুয়াল ফাংশন যদি ঠিক থাকে তাহলে দেখা যাবে যে জীবনযাত্রার মানও উন্নয়ন ঘটে এবং তাতে হেলথি হ্যাবিটসও হয় এবং অনেক ক্যান্সারও প্রতিহত হওয়ার সম্ভাবনা থাকে যদি সেক্সুয়াল লাইফ ঠিক মতো পালন করা হয়। তাই আবার বলবো যে যদি এই জাতীয় সমস্যা থাকে তাহলে ওপেন আপ করুন। কোনো কিছু ব্রাশ আন্ডার দ্য কার্পেট রেখে দেবেন না এবং লজ্জা পাবেন না। যৌন শিক্ষাটা খুব দুর্ভাগ্যজনক, আমাদের যে বর্তমান প্রজন্ম আমরা কিন্তু ছোটবেলায় সেগুলো কিন্তু পাইনি। বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্লাসে হয়তো সেইভাবে এলাবোরেট করা হতো না। তাই এইগুলোকে সরিয়ে দিন। আপনারা আপনাদের সমস্যাগুলো প্রয়োজনে যদি লিখে জানাতে পারেন বা আমাদের ডক্টর দাশগুপ্ত যে চিকিৎসা দেখালেন সেখানে যোগাযোগ করবেন। আমরা সর্বদাই আপনাদের পাশে থাকবো এবং আমরা জানি যে এই যে আগামী দশকে এটা একটা সুনামি আকার ধারণ করতে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে যত দ্রুততার সঙ্গে পরামর্শ নেবেন ততই মঙ্গল। ওভার টু ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ, আচ্ছা। অশেষ ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য এই ব্যাপারটা বলার জন্য। অর্থাৎ লেটস টক, অর্থাৎ কারণ আমাদের আজকে টপিকটাই লেটস টক। হ্যাঁ, যেটা হলো যে আমাদেরও একটু ডাক্তার দিক থেকেও আমাদের দেখতে হবে আমরা যেন সময় দিই পেশেন্টকে, কারণ আমরা অনেক সময় মানে দিতে পারি না, অনেক পেশেন্ট থাকে বলে। কারণ এই ধরনের পেশেন্টরা কিন্তু অনেক সময় কিন্তু প্রথমে বলতে চান না, ওপেন আপ করতে চান না। কারণ আমাদেরও সেই কনফিডেন্সটা নিতে হবে যে পেশেন্টের যেন আমাদের উপর সেই আত্মবিশ্বাসটা থাকে যে এই ডাক্তারের কাছে আমরা সবকিছু খুলে বলতে পারি। কারণ আমাদেরও মন দিয়ে শুনতে হবে, কারণ আমরা বলতে ভালোবাসি কিন্তু আমরা শুনতে ভালোবাসি না। আর তার সাথে যেটা অবশ্যই দরকার, যেটা আমাদের সেক্স এডুকেশনটা অবশ্যই দরকার, কারণ আমাদের অনেক মিথস এবং মিসকনসেপশন থাকে। আমার সাথে গত সপ্তাহে আমাদের ইংল্যান্ডের ইনস্টিটিউট অফ সাইকোসেক্সুয়াল মেডিসিন তার ডিরেক্টর মিস লীলা ফ্রনশ্যাম, উনার সাথে একবার আমাদের মেলের ব্যাপারে কথা হচ্ছিল। উনি একটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিলেন যে পেশেন্টের কিরকম ধরনের মিস এবং মিসকনসেপশন থাকে, অর্থাৎ বিশেষ করে নিজেদের প্রাইভেট অর্গানের ব্যাপারে, অর্থাৎ নিজেদের যৌনাঙ্গ বা এই ব্যাপারে, যে অলরেডি ডক্টর ভট্টাচার্য কিছুটা হাইলাইট করলেন, অনেকটাই হাইলাইট করলেন, যেমন সাইজ বা এটা হয়তো অ্যাবনর্মাল কিনা। উনি বললেন যে উনারা যখন করেন, উনারা যখন পেশেন্টদেরকে বলেন যে এক্সামিন করার জন্য, অর্থাৎ পেশেন্টকে বলা হয় যে আমরা আপনার এরিয়াটা এক্সামিন করব। অনেক সময় কিন্তু শেষ পর্যন্ত তারা রিভিল করেন কি ধরনের করেন, কেউ তখন বলে ফেলেন না, জানেন এই জায়গাটা মনে হয় নবকানা পাজনের মতো হয়। এবং মিসকনসেপশনটাও কিন্তু অনেক সময় কিন্তু এই ধরনের মানে আননেসেসারি একটা সমস্যা তৈরি করে। কাজে আপনার যদি মনে হয় কোনো কিছু ধরনের আপনার সন্দেহ আছে, কোনো কোয়ারি আছে, অবশ্যই সেটা নিয়ে কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। অশেষ ধন্যবাদ ডাক্তার ভট্টাচার্য এবং যারা পার্টিসিপেট করেছেন সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধাঞ্জলি দাশগুপ্ত, আপনাকে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। এবং যারা অন্যান্য ডাক্তার এবং অন্যান্য পেশেন্ট এবং অন্যান্য সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই মেল বা যে ফেসবুক পেজ বললাম সেই ফেসবুক পেজে আমাদেরকে লিখতে পারেন। ধন্যবাদ ডক্টর। শুধু একটাই বলবো, শেষ কথা মনোগামী রিলেশনশিপ দিয়ে শেষ করব যে যতটাই আপনি মনে করবেন যে আপনার স্ত্রীর কথাটা মনে রাখবেন, কারণ হিন্দিতে একটা কাহাবত আছে, এরা হ্যায় তেরা হ্যায় বাস ও সির্ফ মেরা হ্যায়। সুতরাং যতই হোক তার সাথে দিনে ঝগড়া হোক, রাতে মনোমালিন্য হোক, স্বামী স্ত্রী একই মুদ্রার দুটো পিঠ, এপিঠ ওপিঠ, তারা কখনো মুখোমুখি হয় না কিন্তু সারা জীবন একসাথে থাকে। তাই আবার বলবো, স্ত্রীকে ভালোবাসুন, আপনার যৌন সঙ্গী হিসেবে তিনি সবচেয়ে ভালো মানুষ।
তাকে রেসপেক্ট করুন। ইন্টারন্যাশনাল মেন্স ডের মতো ইন্টারন্যাশনাল উমেন্স ডে আমরা উদযাপন করি। স্ত্রী দিবস আজকে দেখা যাক যে পরস্পরের সাথে সামাজিক বন্ধন, মেলবন্ধন একসাথে সুখকর হয়ে ওঠে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে। হ্যাঁ, নমস্কার।